হ্যালো, গুড ইভিনিং। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা আজকের ক্লাস শুরু করছি। আজকের যে ক্লাস, সেখানে দেখ যে আগে আমরা সলিড স্টেটের বেশ খানিকটা অংশ পড়িয়েছি। 3টে পার্ট আমরা পড়িয়েছি। সলিডের স্ট্রাকচার এই সমস্ত পড়িয়েছি আগের 3টে ক্লাস ধরে। আজকে আমরা একদম সলিডের লাস্টের দিকে চলে এসেছি। সেখানে আমরা আজকে পড়াবো সেটা হচ্ছে যে আগের দিনকার যে জায়গাটা শেষ করেছিলাম, সলিডের মধ্যে যে ডিফেক্ট, সলিডের মধ্যে যে ইমপারফেকশন, সেটা। তো ঐন্দ্রিরা আছে, ও একটু ক্লাস করেনি, ও একটু অসুবিধা হবে, কিন্তু আমরা আজকে যে জিনিসটা পড়াবো একটু আইসোলেটেড টাইপের, একটু অন্য সাথে অতটা সম্পর্ক নেই কিছুটা। তো আমরা সেই জিনিসটা নিয়ে ডিসকাস করছি। কারোর অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবি যে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না। আমরা শুরু করছি। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলার কথা সেটা হচ্ছে কি না, আমরা আজকে ইমপারফেকশনস ইন সলিড এটা পড়তে চাই। ইমপারফেকশন কথাটার মানে কি? দেখ, একটা সলিডের একটা পার্টিকুলার স্ট্রাকচার হওয়ার কথা, যেটা আমরা অলরেডি বলেছি যে সলিডের এরকম এরকম অ্যারেঞ্জমেন্ট হবে। একটা সলিড তার একটা পার্টিকুলার টাইপের শেপ থাকবে, একটা পার্টিকুলার জায়গায় অ্যাটমস গুলো থাকবে। কিন্তু ইমপারফেকশন মানে কি? সেরকম ধর একটা মানুষ, তার যে অর্গানগুলো, তার হাত পা, তার চোখ, নাক, কান, এই সমস্ত কোথায় কোথায় থাকবে সেটা তো ফিক্সড। সেটা তো কোনোদিন এরকম হয় না যে অন্য জায়গায় থাকে। কিন্তু এমনও কোনো মানুষ দেখা যায় তার হয়তো একটা হাত নেই, কিংবা কিছু ইমপারফেকশন আছে, তার শারীরিক কিছু প্রবলেম আছে, বা ঠিক নর্মালি মানুষের যেরকম শরীরটা হয় সেরকম নেই, এমনটা হতেই পারে। এমনটা কখনো কখনো দেখা গেছে, হয় না যে তা না, হয়, অবশ্যই হয়। তো এখন সেই রকম যদি কিছু হয়, দেখ, আমরা একটা সলিডকে কিরকম ভাবে জানি? যে একটা সলিডকে জানি যে তার 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট। এই যে কথাটা লেখা আছে পিরিয়ডিক, পিরিয়ডিক কথাটার মানে কি? পিরিয়ডিক কথাটার মানে হচ্ছে যে একটা সার্টেন ডিস্টেন্স পরে তার একটা ইকুয়াল অ্যারেঞ্জমেন্ট। ধর আমি তোকে একটা স্ট্রাকচার দেখালাম, এই স্ট্রাকচারে তুই দেখতে পাচ্ছিস সেরকম গ্রিন টাইপের একটা অ্যাটম রয়েছে, তারপরে একটা এরকম অন্য টাইপের একটা অ্যাটম রয়েছে, আবার একটা গ্রিন রয়েছে, আবার একটা অন্য অ্যাটম রয়েছে, আবার একটা গ্রিন রয়েছে, এদিকে আবার একটা গ্রিন রয়েছে, অন্য একটা অ্যাটম রয়েছে। দিস ইজ কল্ড পিরিয়ডিক। এরকম নয় যে হঠাৎ করে কোনো একটা অ্যাটম আছে, পরপর 3-4টে আছে, আবার কখনো নেই, এরকম নয়। পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে তার একটা অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট, মানে তার সাজানো গোছানো ব্যাপার আর কি, সিম্পলি কথা। যে একটা সাজানো গোছানো, একটা গ্রিন, তারপরে একটা ইয়েলো, তারপরে একটা গ্রিন, তারপরে একটা ইয়েলো, এরকম টাইপের। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আইডিয়াল অ্যারেঞ্জমেন্ট, এরকম থাকার কথা। আইডিয়ালি দেয়ার শুড বি পারফেক্ট অর্ডার ইন অ্যারেঞ্জমেন্ট। মানে আইডিয়ালি মানে কি? আইডিয়ালি মানে হচ্ছে যে আমরা এক্সপেক্ট করছি, আমরা ভাবছি যে এরকম ধরনেরই অ্যারেঞ্জমেন্ট হওয়া উচিত। কিন্তু আইডিয়াল কি হয়? আইডিয়াল কি সবসময় পাওয়া যায়? আইডিয়াল কোনো সময় পাওয়া যায় না। আইডিয়াল কথাটার মানে হচ্ছে যে রিয়েলিটিতে যেটা পাওয়া যায় না। যদি পাওয়া যেত তাহলে তো সেটা রিয়েল হয়ে যেত। আইডিয়াল মানে হচ্ছে সেটা কখনো পাওয়া যাবে না। তো আইডিয়ালি দেয়ার শুড বি দ্য পারফেক্ট অর্ডার ইন দিস অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টের পারফেক্ট অর্ডার আইডিয়ালি হওয়া উচিত। কিন্তু কি বলছি আমরা? যে কথা অ্যাজ ইউজুয়াল আমি বলছি যে ইন নেচার আমরা যে আশেপাশে দেখতে পাই যত সলিড, নট পারফেক্ট।
বা নট আইডিয়াল। আইডিয়াল আমরা দেখতে পাই না। আমরা যে ক্রিস্টালগুলো নেচারে দেখতে পাই তারা কিন্তু আইডিয়াল না। তাদের এই অ্যারেঞ্জমেন্টের কোথাও না কোথাও কিছু না কিছু ইমপারফেকশন রয়েছে। কোথায় কি আছে না আছে সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। আজকে সেই জন্যই বসেছি আমরা। এবং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে বোথ জয়েন্ট এবং বোর্ডসের সব জায়গাতেই কোশ্চেন দেয় এই পার্টটা থেকে। তো তার মানে ক্রিস্টাল কিন্তু পারফেক্ট নয়, তো বোঝা গেল। তাহলে ক্রিস্টাল যদি পারফেক্ট না হয় তাহলে তার মধ্যে নিশ্চয়ই দে ডু নট পজেস পারফেক্টলি অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট। তার মধ্যে সেই রকম কোনো অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট থাকবে না, পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে না। এটাই আমরা বলতে চাইছি যে একটা ক্রিস্টাল তার অ্যারেঞ্জমেন্টটা একটা 3 ডাইমেনশনাল একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট হওয়ার কথা, পারফেক্ট অর্ডারে থাকার কথা, কিন্তু সেটা আইডিয়াল। নেচারে আমরা যত সলিড পাই দে আর নট পারফেক্ট, দ্যাট মিন্স দে ডু নট হ্যাভ এনি পারফেক্টলি অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট। তাহলে কিরকম থাকে তাদের অ্যারেঞ্জমেন্ট? কিরকম হয়? কিরকম? ডিসলোকেশন। ডিসলোকেশন মানে কি না, যেখানে আমার লোকেট করার কথা কোনো একটা অ্যাটম, ধর এইখানে থাকার কথা, ও হয়তো ধর এই জায়গাটায় রয়েছে, বা এখানে থাকার কথা সে হয়তো এরকম একটা জায়গায় রয়েছে, মেবি অন্য কিছুও হতে পারে। ডিসলোকেশন মানে আমি ঠিক লোকেট করতে পারছি না, আমি যেখানে লোকেট করার কথা আমি অন্য জায়গায় লোকেট করছি, এর মানেই তো তাই ডিসলোকেশন। তো ডিসলোকেশন অথবা হতে পারে যে এইগুলো এরকম থাকার কথা কিন্তু হঠাৎ করে বাইরে থেকে কোনো একটা ইম্পিউরিটি এসে এই জায়গায় ঢুকে পড়েছে, তাহলেও সেটাকে আমি কিন্তু পারফেক্টলি অর্ডার অ্যারেঞ্জমেন্ট বলবো না। তাহলে ডিসলোকেশনের জন্য বা ইম্পিউরিটির জন্য যা খুশি, তাতে কি হবে? তাতে কি আলটিমেটলি হবে না, ক্রিস্টালের যে পারফেক্ট বা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্ট কিন্তু থাকবে না, সেই অ্যারেঞ্জমেন্টের কিন্তু সমস্যা দেখা দেবে, সেই অ্যারেঞ্জমেন্টটা হবে না। এবং আমরা এই ধরনের যে ঘটনা, কি নিচে কি লেখা আছে, any deviation from perfectly ordered arrangement of atoms or ions or molecules in a crystal is called imperfection or defect। মানে আমি যদি আমার পারফেক্ট অর্ডার অ্যারেঞ্জমেন্ট রয়েছে তার থেকে কোন রকম কোনো ইমপারফেকশন, কোন রকম কোনো ডিভিয়েশন এরকম যদি আমরা দেখতে পাই, তাকে আমি কি বলবো না, ইমপারফেকশন বা ডিফেক্ট। তাহলে ডিফেক্ট বলতে তুমি কি বোঝো? তোকে যদি কখনো জিজ্ঞাসা করে যে তুমি ডিফেক্ট বলতে কি বোঝো, ক্রিস্টাল ডিফেক্ট বলতে তুমি কি বোঝো, তুই বলবি যে পারফেক্টলি অর্ডার অ্যারেঞ্জমেন্ট থেকে কোন রকম ডিভিয়েশন, এনি শর্ট অফ ডিভিয়েশন, মানে ওখানে যা আমি এক্সপেক্ট করছি তার কিছু না কিছু প্রবলেম হয়েছে, দেন দ্যাট টাইপ অফ crystal, that type of phenomena is known as crystal imperfection or crystal defect। ব্যাপারটা পরিষ্কার? ফার্স্ট স্লাইডে আমি যা যা লেখা আছে, যা যা বললাম, যখনই কোনো অসুবিধা হবে কমেন্ট বক্সে লিখবি অথবা তুই আমাকে বলবি। তো তাহলে ইমপারফেকশন বা ডিফেক্ট বলতে কি বোঝায় সে কথা আমি তোকে বললাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ডিফেক্ট সেটা কত রকমের, কি কি ডিফেক্ট? টাইপস অফ ইমপারফেকশন ইন সলিড। তো টাইপস অফ ইমপারফেকশন, ডিফেক্ট দু রকমের, একটাকে বলে পয়েন্ট ডিফেক্ট আর একটাকে বলে লাইন ডিফেক্ট। এখন তোর সামনে যে ছবিটা আছে সেটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। মানে কি? মানে ওই ল্যাটিসটার কোনো একটা পয়েন্টের কোনো পয়েন্ট, মানে কি ল্যাটিস পয়েন্ট মানে কি? ল্যাটিস পয়েন্ট মানে হচ্ছে, দেখ আমি তোকে দেখাচ্ছি যে ল্যাটিস পয়েন্ট মানেটা কি।
যে কথা আমি আগেও বলেছিলাম কিন্তু আরেকবার রিপিট করছি, ল্যাটিস পয়েন্ট মানে যেখানে অ্যাটমগুলো থাকে বা মলিকিউল থাকে, যে জায়গায় থাকে তাকেই বলে পয়েন্ট। এই জায়গাকে কি ল্যাটিস পয়েন্ট বলবি? এটা কি ল্যাটিস পয়েন্ট? নো। এই জায়গাটা কি ল্যাটিস পয়েন্ট? নো। এই জায়গাটা কি ল্যাটিস পয়েন্ট? ইয়েস। ল্যাটিস পয়েন্ট মানে যে একটা ক্রিস্টালের সব জায়গায় অ্যাটম থাকবে না, কিছু কিছু জায়গায় অ্যাটম থাকবে, and those are known as ল্যাটিস পয়েন্ট। পয়েন্ট ডিফেক্ট মানে হচ্ছে ওই ল্যাটিস পয়েন্টের কোনো অ্যাটম যেটা ল্যাটিস পয়েন্ট নয় সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, যেখানে গিয়ে চলে গেছে, তখন তাকে বলে পয়েন্ট ডিফেক্ট। ল্যাটিস পয়েন্টের কোনো অ্যাটম সে চলে গেছে কোথায় না, যেটা ল্যাটিস পয়েন্ট নয়, যেখানে অ্যাটম থাকার কথা নয়, যেখানে ফাঁকা জায়গা থাকার কথা, সেখানে যদি চলে যায় তাহলে তাকে আমরা পয়েন্ট ডিফেক্ট বলবো। চল ডেফিনেশনটা দেখি, পরিষ্কার হয়ে যাবে। পয়েন্ট ডিফেক্ট can be defined as the irregularities or deviation from ideal arrangement around a point or an atom in a crystal। পয়েন্টে কে থাকে? অ্যাটমই থাকে। তো এই পয়েন্ট বরাবর অ্যাটম যদি নিজের জায়গা ছেড়ে যদি অন্য জায়গায় চলে যায়, যেটা পয়েন্ট নয়, তাকে আমি কি বলবো? দ্যাট ইজ নোন অ্যাজ পয়েন্ট ডিফেক্ট। কিন্তু যদি এর সাথে সাথে আরো একটা তোকে ডিফেক্টের কথা আমি বলেছি, লাইন ডিফেক্ট। লাইন ডিফেক্ট মানে কি? দেখ, লাইন ডিফেক্ট হচ্ছে সেখানে পারফেক্ট অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট থেকে কোনো একটা লাইন বরাবর অনেকগুলো অ্যাটম তারা কিন্তু একসাথে তাদের জায়গা চেঞ্জ করেছে, একটা একসাথে অন্য দিকে ঘুরে গেছে, অন্য লাইনে চলে গেছে। মানে আমি যদি তোকে বলি যে এই যে এইটা এরকম সোজা আসার কথা, দিস ইজ আইডিয়াল অ্যারেঞ্জমেন্ট, স্ট্রেট লাইনে এরকম আসার কথা, এটা স্ট্রেট লাইন হওয়ার কথা, কিন্তু এটা এরকম সোজা আস্তে আস্তে আবার এরকম বেঁকে গিয়ে আবার এরকম নেমে, সোজা আস্তে আস্তে আবার অনেকগুলো অ্যাটম এরকম বেঁকে গিয়ে আবার নেমেছে। তো এই সমস্ত যে জায়গা, এই জায়গা বা এই জায়গা, এই জায়গা, এগুলো কি হয়েছে? লাইন বরাবর একটা ডিফেক্ট, অনেকগুলো অ্যাটম কিন্তু লাইন বরাবর তার অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। এরকম হয়নি যে কোনো একটা পয়েন্ট থেকে কোনো অ্যাটম একটা মাঝখানে কোনো ফাঁকা জায়গায় ঢুকে গেছে, এরকমটা হয়নি। লাইন বরাবর অনেকগুলো অ্যাটম কিন্তু তারা ওই লাইন বরাবর তারা তাদের ডাইরেকশনটা একটু সরে গেছে, চেঞ্জ করেছে। তো এটা হচ্ছে লাইন ডিফেক্ট। তো লাইন ডিফেক্টস আর defined as the irregularities or deviations from the ideal arrangement in entire row or lattice point। ল্যাটিস এন্টার ঠিক বলা উচিত না, মানে অনেকগুলো আর কি, একটা পার্টিকুলার পয়েন্টে নয়, একটা রো বরাবর ল্যাটিস পয়েন্টের যে ডিভিয়েশন, সেই ডিভিয়েশনকে বলে লাইন ডিফেক্ট। একটা রো বরাবর একটা সোজা অ্যাটমগুলো এরকম 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 থাকার কথা, এরকম সোজা, কিন্তু ধর এরকম 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 করে এরকম চলে গেল। এই অ্যাটমগুলো কিন্তু তারা একসাথে একই রকম ভাবে এটা সোজা না এসে, এরকম সোজা না এসে এটা এরকম করে বেঁকে গেছে, দেখ। তো এরকম হলে তাকে বলে লাইন ডিফেক্ট। Line defects are defined as the irregularities or deviations from the ideal arrangement in entire row or lattice point। তো আমরা লাইন ডিফেক্টটা কি সেটার কথা বললাম। সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার, একদম সহজ করে বোঝার চেষ্টা কর, কোনো অসুবিধা হবে না। এখন পয়েন্ট ডিফেক্ট এবং লাইন ডিফেক্ট, এই দুটোর মধ্যে আমাদের সিলেবাসে আছে শুধুমাত্র পয়েন্ট ডিফেক্ট। মানে নিট বা জয়েন্টের সিলেবাসে লাইন ডিফেক্ট আছে, কিন্তু বোর্ডসে নট ইন সিলেবাস এই লাইন ডিফেক্ট, কিন্তু পয়েন্ট ডিফেক্ট আছে। তো আমরা পয়েন্ট ডিফেক্ট নিয়েই আমরা কনসেন্ট্রেট করব। এখন দেখ যে পয়েন্ট ডিফেক্ট এবং লাইন ডিফেক্টের মধ্যে
আমরা এবারে পয়েন্ট ডিফেক্ট কত রকমের এর টাইপস নিয়ে আমরা বলব। পয়েন্ট ডিফেক্ট কত রকম, কি কি? দেখ, পয়েন্ট ডিফেক্ট এক রকমের ডিফেক্টকে বলে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্টকে তিনটে ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে 3 টাইপস। তার একটা হচ্ছে কি স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, ইম্পিরিটি ডিফেক্ট। তাহলে পয়েন্ট ডিফেক্টকে আবার আমরা তিনটে ক্লাসিফিকেশন করতে পারি: স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট অ্যান্ড ইম্পিরিটি ডিফেক্ট। এই প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে আবার আমাকে জানতে হবে যে সেগুলো কি, এবং তার মধ্যে যদি কোনো ভাগটাগ থাকে তাহলে সেটা কি নাকি সেগুলো আমরা জানি। স্টয়চিওমেট্রিক, নন স্টয়চিওমেট্রিক এবং ইম্পিরিটি। তো চল আমরা প্রথমে কি করি না, স্টয়চিওমেট্রিক ডিফেক্ট নিয়ে আলোচনা করি। স্টয়চিওমেট্রিক ডিফেক্ট সেটা বলতে কি বোঝায় দেখ। তুই ধর একটা কম্পাউন্ড ধর ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম আর ক্লোরাইডের মধ্যে রেশিও কত? 1:2। এটাকে বলে কি স্টয়চিওমেট্রিক রেশিও। স্টয়চিওমেট্রি একটা সলিডের বলতে তাদের যে ক্যাটায়ন এবং অ্যানায়ন বা তার যে পার্টগুলো আছে তার মধ্যে রেশিও। এমন কোনো যদি ডিফেক্ট তুই দেখতে পাস এখানটায় পড়, স্টয়চিওমেট্রিক ডিফেক্ট by which there is no disturbance in the stoichiometry of the solid। ওখানে ক্যাটায়ন অ্যানায়ন তাদের নাম্বার এমন ভাবে চেঞ্জ হবে যাতে করে এই রেশিওটার কোনো রকম কোনো পরিবর্তন হবে না। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো স্টয়চিওমেট্রিক ডিফেক্ট কিরকম ধরনের না, দেয়ার ইজ নো ডিস্টারবেন্স ইন দ্য স্টয়চিওমেট্রি অফ দ্য সলিড। সলিডের যে তার যে পার্টগুলো আছে তাদের রেশিওর কোনো রকমের কোনো চেঞ্জ হবে না। নো ডিস্টারবেন্স, কোনো চেঞ্জ হবে না। একে অনেকে ইন্ট্রিনসিক অর থার্মোডাইনামিক ডিফেক্টও বলে। তো আমরা এই ধরনের যে ডিফেক্ট রয়েছে সেই ডিফেক্ট কোথায় হয়, কিভাবে হয়, তার টাইপ কি সেটা বলছি। তো প্রথমে এইটুকু জেনে রাখ যে পয়েন্ট ডিফেক্টস এর মধ্যে একটা পার্ট হচ্ছে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, এবং সেই স্টয়চিওমেট্রিক ডিফেক্ট যেখানে ক্যাটায়ন অ্যানায়ন এদের মধ্যে কোনো রকম কোনো ডিস্টারবেন্স আসবে না, রেশিওতে কোনো ডিস্টারবেন্স আসবে না। আমি তোকে দেখাবো, দেখলেই তুই বুঝতে পারবি। এখন দেখ যে এই যে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট সেটা নন আয়নিকের ক্ষেত্রেও হতে পারে, আবার আয়নিকের ক্ষেত্রেও হতে পারে। প্রথমে আমরা নন আয়নিক নিয়ে কনসিডার করছি। প্রথমে আমরা নন আয়নিক এর ক্ষেত্রে আমরা বলছি। নন আয়নিকের ক্ষেত্রে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট যে হয় তার আবার দুটো টাইপ হয়। একটাকে কি বলে? একটাকে বলে ভ্যাকেন্সি ডিফেক্ট, আর একটাকে বলে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। তো আমরা এখন জানার চেষ্টা করব যে ভ্যাকেন্সি ডিফেক্টটা কি এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট সেটা কি। তাহলে দেখ, স্টয়চিওমেট্রিক ডিফেক্ট সেটা নন আয়নিক তার ক্ষেত্রে হতে পারে, আয়নিকের ক্ষেত্রে হতে পারে। যদি নন আয়নিক কনসিডার করি তাহলে সেখানে ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট এই ধরনের দুটো ডিফেক্ট হতে পারে। তো দেখ,
যে আমরা প্রথমে এই ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট সেগুলোর কথা বলবো। তো দেখ কিরকম টাইপের ব্যাপার। প্রথমত আমি তোকে বলেছি যে স্টয়সোমেট্রিক ডিফেক্ট সেটা কিন্তু তার ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হতে পারে নন আয়নিক সলিডসের ক্ষেত্রে, এই কথা আমি অলরেডি বলেছি। এখন ভ্যাকেন্সি ডিফেক্টটা কিরকম দেখ, তুই একটা সলিডের স্ট্রাকচার দেখতে পাচ্ছিস। এই সলিডের যে স্ট্রাকচার, সেই সলিডের স্ট্রাকচারে তুই কি দেখছিস না, সলিডের স্ট্রাকচারে তুই পার্টিকুলারলি কোনো একটা জায়গায় দেখছিস যে এই রকম একটা জায়গা, এই জায়গাটায় কিন্তু একটা যে সলিডটা যে অ্যাটমটা থাকার কথা সেই অ্যাটমটা নেই। এই জায়গাটায় কিন্তু একটা, এই জায়গায় একটা ভ্যাকেন্সি তুই দেখতে পাচ্ছিস। নেই, ওই অ্যাটমটা নেই, ওখান থেকে বেরিয়ে চলে গেছে। তুই বলবি কেন বেরিয়ে চলে গেল, বেশ করবে যাবে না, না কেন তার কারণও আমি তোকে বলবো, সব কথাই আমি তোকে বলবো। যে যদি তুই দেখতে পাস যে কোনো জায়গাতে কোনো অ্যাটম নেই, ওখান থেকে অ্যাটম বা মলিকিউল যাই হোক না কেন ওখান থেকে বেরিয়ে চলে গেছে, তো সেটা যদি হয় তাহলে তখন তাকে বলে ভ্যাকেন্সি ডিফেক্ট। এখন প্রথম কথা হচ্ছে যে এই ভ্যাকেন্সি ডিফেক্টটা হবেই বা কেন। জেনারেলি কি হয় না, এই অ্যারো অ্যারো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কি না, যখন আমরা ক্রিস্টাল ফরমেশন হয় তখন যদি বাই চান্স ওভার হিটিং হয়ে যায়, মানে আমি যদি হিটিং করে ফেলি, ওই ক্রিস্টালটাকে নিয়ে যদি হিট করি, তো হিট করলে দেখা যায় যে হিটের জন্যে ওখান থেকে একটা অ্যাটম বা একাধিক অ্যাটম বা মলিকিউল বেরিয়ে চলে যায় ডিউ টু হিটিং। ভ্যাকেন্সি ডিফেক্ট মেইনলি হয় কিন্তু হিটিং এর জন্য। হিটিং এর জন্য কি হয় না, ওখান থেকে একটা অ্যাটম বা মলিকিউল তার যে নিজের জায়গা ছেড়ে, দেখতে পাচ্ছিস যে এইখানে এই অ্যাটমটা কিন্তু এইখানটায় ছিল, সে কিন্তু কি হয়েছে না নিজের জায়গা ছেড়ে এখান থেকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো অবভিয়াসলি এরকম ধরনের ডিফেক্টটা হয় জেনারেলি আমরা যখন একটা ক্রিস্টালটাকে নিয়ে যদি হিট ইত্যাদি করে ফেলি, হিট করি, তখনই এরকম ধরনের ডিফেক্ট অ্যারাইজ করে। একে বলে ভ্যাকেন্সি ডিফেক্ট। আচ্ছা, ভ্যাকেন্সি ডিফেক্টে ওভারঅল প্রপার্টির কি কোনো চেঞ্জ হবে? এই যে বেরিয়ে চলে গেল তাতে প্রপার্টির কি কোনো চেঞ্জ হবে? নিশ্চয়ই প্রপার্টি চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে না, ডেনসিটি ডিক্রিজ করবে। কেন ডেনসিটি ডিক্রিজ করবে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে ডেনসিটি ইকুয়ালস টু কি না, মাস পার ইউনিট ভলিউম। তাহলে যদি এখান থেকে কোনো অ্যাটমটা বেরিয়ে চলে যায় তাহলে তার মাসটা ডিক্রিজ করে গেল, কিন্তু ওভারঅল যে এর ভলিউম, ভলিউম অফ কিউব, এই কিউবের অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু একই থাকছে, সেমই থাকছে। তাহলে ভলিউমটা যদি সেম থাকে, মাসটা যদি ডিক্রিজ করে, অটোমেটিক্যালি ডেনসিটিটা ডিক্রিজ করতে বাধ্য। তো সিম্পল ব্যাপার যে ভ্যাকেন্সি ডিফেক্ট যখনই হবে তখনই কিন্তু ওই সলিডটার ডেনসিটি ডিক্রিজ করবেই করবে, কারণ ডেনসিটি মাস এবং ভলিউমের উপর ডিপেন্ড করে। এখানে মাস চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ অ্যাটম বা মলিকিউল ওখান থেকে বেরিয়ে যাওয়া মানে হচ্ছে একটা জায়গায় ছিল, এবার সেখান থেকে বেরিয়ে চলে গেছে, তো বেরিয়ে চলে যাওয়া মানে অটোমেটিক্যালি তার মাসটা কমে যাচ্ছে। অত মাস আর ওই টোটাল ওই কিউবটার মধ্যে থাকছে না, কিন্তু কিউবটার যে ভলিউমটা সেটা ফিক্সড হয়ে রয়েছে, যে কারণে আমরা বলছি যে ডেনসিটি কিন্তু এক্ষেত্রে কি হবে না, ডিক্রিজ করবে, যেটা আমি বললাম। তো ডেনসিটি অবশ্যই এই ধরনের যে ডিফেক্ট তাতে কিন্তু ডেনসিটি ডিক্রিজ করবে।
কিন্তু এখানে আরেকটা ডিফেক্ট আমি তোকে দেখাচ্ছি। কি ডিফেক্ট? ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। স্টয়সিওমেট্রিক ডিফেক্টের মধ্যে আরেকটা ভাগ হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল ডিফেক্টটা কিরকম? কোনো একটা অ্যাটম বা মলিকিউল বাইরে থেকে এসে এরকম একটা মাঝখানের কোনো একটা জায়গা, এখান থেকে ঘুরে এসে এরকম একটা জায়গা, বা ধর এরকম ধরনের জায়গা, কোন একটা জায়গা, তো কোন একটা এই অ্যাটমটা যেটা দেখা যাচ্ছে, যেটা আমি রেড কালার করে দিচ্ছি দেখ, সেটা তো কোনো যদি অ্যাটম দেখা যায় বা মলিকিউল, সে কোনো ইন্টারস্টিশিয়াল পজিশন মানে কি না, অ্যাটম গুলো যেখানে থাকার কথা, ধর এখানে 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 এইসব জায়গা থাকার কথা, এই ভিতরকার যে পজিশন তাকেই বলে ইন্টারস্টিশিয়াল স্পেস। তো এই যে ভিতরে যে জায়গাগুলো, এই সমস্ত যে জায়গাগুলো যেখানটা ফাঁকা আছে তুলনামূলকভাবে, আমি পড়েছিলাম ভয়েড, এসব জায়গায় ভয়েড থাকে, তো এই সমস্ত জায়গাগুলোতে যদি কখনো অ্যাটম চলে আসে, যেরকমটা তুই দেখতে পাচ্ছিস, তাহলে তখন যে ডিফেক্ট হবে সেই ডিফেক্টটাকে আমরা কি বলবো না, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট বলবো। এটা কিন্তু জেনারেলি ইম্পিউরিটি বা এইসবের জন্যই হয়ে থাকে। তুই ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছিস আমি কি বলতে চাইছি। তো এখানে ভিতরকার যে জায়গা, ফাঁকা জায়গা, সেখানে কিন্তু কোনো ভ্যাকেন্সির মধ্যে অ্যাটম চলে আসছে বা মলিকিউল চলে আসছে, এবং যে কারণে এটা এক ধরনের ডিফেক্ট, একে বলে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। আচ্ছা, এই ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের প্রপার্টির কি কোনো চেঞ্জ হবে? প্রপার্টির কি হবে? ডেনসিটির কি কোনো চেঞ্জ হবে? ডেনসিটি কিছু কি চেঞ্জ হবে? আমরা ভ্যাকেন্সি ডিফেক্টের সময় বলেছিলাম যে ডেনসিটি কিন্তু তার কমে যাবে, কারণ ওখান থেকে জিনিসপত্র বেরিয়ে চলে গেছে। আর এখানে তো জাস্ট উল্টো ঘটনা ঘটছে, যে বাইরে থেকে তো একটা মলিকিউল চলে এসছে, তাই এখানে তো অবশ্যই ডেনসিটি ইনক্রিজ করবে, কারণ ডি ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম। তাহলে এখান থেকে বাইরে থেকে যদি একটা অ্যাটম এখানে চলে এসছে, তাহলে তো মাসটা এখানে বেড়ে গেছে, ভলিউম তো সেই একই রয়েছে, এটা তো সেমই রয়েছে, অবভিয়াসলি কিন্তু ডেনসিটিটা কি হবে? ডেনসিটিটা ইনক্রিজ করবে, ডি ইনক্রিজ করবে। তো ইজি ব্যাপার, কোনো অসুবিধা হলে আমাকে বলবি যে ডেনসিটি ইনক্রিজ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখানে ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে ডেনসিটি ইনক্রিজ করে, ভ্যাকেন্সি ডিফেক্টে কিন্তু ডেনসিটি ডিক্রিজ করে। একদম সোজা ব্যাপার, না বোঝার মতো কিছু ঘটনা ঘটেনি এখানে। ঘটনা ঘটলে আমি তো নিশ্চয়ই বলবো। হ্যাঁ, কেউ কিছু বলছো? বলো বাবা। স্যার, এইগুলোতে তো স্টয়সিওমেট্রি চেঞ্জ হয়ে যায় না বাবা, চেঞ্জ হয়ে যাচ্ছে না স্বস্তিকা, চেঞ্জ হচ্ছে না। কেন কি আমি তোকে বলছি, খুব ভালো প্রশ্ন, আমি বলে দিচ্ছি তোকে। বেসিক্যালি আমি প্রথমে বলেছি যে একটা কথা, এই যে ডিফেক্ট, এটা কিন্তু নন আয়নিকের জন্য এই ডিফেক্ট হচ্ছে, আয়নিকের জন্য নয়, নন আয়নিকের জন্য। তো নন আয়নিক মানে কি, এখানে কিন্তু যেগুলো আছে, ধর কার্বন ডাই অক্সাইড মলিকিউল, ড্রাই আইস, ধর বলবি যে ড্রাই আইস, ধর এটা একটা কার্বন ডাই অক্সাইড, এটা একটা কার্বন ডাই অক্সাইড। তাহলে এই জিনিসটা যদি সোজা বেরিয়ে চলে যায় বা ঢোকে, তাহলে কার্বন আর অক্সিজেনের কি রেশিওর কোনো চেঞ্জ হবে? ডেফিনেটলি চেঞ্জ হবে না, কারণ অলরেডি উই হ্যাভ কনসিডার্ড দ্যাট দিস পার্টিকুলার টাইপ ডিফেক্ট ইজ ফর নন আয়নিক। ব্যাপারটা ভাই এরকম ভাবে ভাবিস না যে এটা NaCl রয়েছে, তো Na বেরিয়ে চলে গেছে, Cl রয়েছে, তাই NaCl এর রেশিও, Na প্লাস Cl মাইনাস রেশিও চেঞ্জ হচ্ছে, এই কথা বলছি না। কারণ দিস ডিফেক্ট ইজ স্পেশালি ফর কার জন্য না, নন আয়নিক। ধর আইস, একটা আইস এর ক্রিস্টাল রয়েছে,
তো ওখান থেকে যে কোনো কিছু জায়গা থেকে কোনো কিছু বেরিয়ে যাওয়া মানে ওটা ওয়াটারটা পুরোটাই বেরিয়ে যাবে, এটাই তো ওয়াটার মলিকিউল, এটাই তো ওয়াটার মলিকিউল। তাহলে হাইড্রোজেন অক্সিজেন আলাদা করে ভেঙে বেরোবে না, ওয়াটার মলিকিউলটা পুরোটাই বেরিয়ে যাবে। তাহলে রেশিওর কোনো চেঞ্জ হবে না, স্টয়কিওমেট্রির কোনো চেঞ্জ হবে না। স্বস্তিকা, বুঝতে পেরেছিস কি বুঝতে পারিস? কনফার্ম কর, ইয়েস অর নো বল। ঠিক আছে, ওকে। তো আমরা কিন্তু এখানে স্টয়কিওমেট্রি চেঞ্জ হবে কি হবে না এই প্রসঙ্গটা নিয়ে আমরা বললাম কিছু কথা, এবং আমরা ডেনসিটি এক্ষেত্রে ইনক্রিজ করছে, কারণ বাইরে থেকে কিছু মেটেরিয়াল ওখানের মধ্যে ঢুকে এসছে, ইম্পিউরিটি থাকলে এরকম ধরনের হয়। তো আমরা নন আয়নিকের ক্ষেত্রে এই কথাটা বললাম। স্টয়কিওমেট্রি নন আয়নিক, এই প্রথমে বলা হয়েছে নন আয়নিক, আর আগে বলেছিলাম সেটার কথা বললাম। এবারে হচ্ছে যে দেখ, এই স্টয়কিওমেট্রি ডিফেক্ট নন আয়নিকের ক্ষেত্রে যেরকম ভ্যাকেন্সি ডিফেক্ট আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, এই ডিফেক্টটা কিন্তু আবার আয়নিক সলিডের ক্ষেত্রেও হতে পারে, এই ডিফেক্টটা আয়নিক সলিডের ক্ষেত্রেও হতে পারে। এখন আরেকটা লাইন এখান থেকে বেড়ে গেছে, আয়নিক সলিডের ক্ষেত্রে যে ডিফেক্ট হয় স্টয়কিওমেট্রিক, তার মধ্যে আবার দুটো ভাগ আছে, একটাকে বলে ফ্রেঙ্কেল ডিফেক্ট আর একটাকে বলে শোটকি ডিফেক্ট। শোটকি, SCHOTTKY, শোটকি। তো দেখ, আমরা তো অলরেডি ভ্যাকেন্সি ডিফেক্ট, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট এসব নিয়ে তো অলরেডি আলোচনা করেছি। তার মানে এগুলো আমাদের হয়ে গেছে নন আয়নিকের ক্ষেত্রে আমরা বলে দিয়েছি। এখন আয়নিক মানে NaCl, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, জিঙ্ক সালফাইড, সিলভার ব্রোমাইড, এরকম ধরনের আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে কি ডিফেক্ট আছে সেগুলো আমরা দেখব ফ্রেঙ্কেল ডিফেক্ট এবং শোটকি ডিফেক্টের মধ্যে। তো চল আমরা এ ধরনের ডিফেক্ট দেখি। প্রথমে কোনটা দেখব? প্রথমে নিশ্চয়ই আমাদের ইচ্ছা করছে ফ্রেঙ্কেল ডিফেক্টটা কেমন সেটা বলি। তো চলো আমরা ফ্রেঙ্কেল ডিফেক্ট নিয়ে আলোচনা করি। স্টয়কিওমেট্রি চেঞ্জ হবে না এবং কোনো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে এই ধরনের ডিফেক্ট আমরা দেখতে পাবো। তো তার মধ্যে ফ্রেঙ্কেল ডিফেক্ট নিয়ে আমরা আলোচনা করছি। কিরকম ফ্রেঙ্কেল ডিফেক্টে কি বলা হচ্ছে ভালো করে লক্ষ্য করি। ফ্রেঙ্কেল ডিফেক্ট is caused if some of the ions of the lattice, এখানে তো এটা তো আয়নিকের ক্ষেত্রে বলছি না, তাই এখানে সব জায়গায় দেখ পজিটিভ নেগেটিভই লেখা রয়েছে, এখানে শুধু গোল গোল করা নেই। পজিটিভ নেগেটিভ মানে কি, এখানে আয়নিক যেহেতু ক্রিস্টাল তাই আয়নস থাকবে। কি লেখা আছে? if some of the ions of the lattice occupy the interstitial sites by leaving a corresponding number of normal sites vacant, এর মানে কি? মানে হচ্ছে যে কোনো আয়ন তার নিজের জায়গা ফাঁকা করে দিয়ে সে কোনো ইন্টারস্টিশিয়াল মানে ওই মাঝখানের যে কোনো জায়গা সেই জায়গায় গিয়ে বসে থাকবে। চল দেখি চোখে যে কিরকম বলছি। দেখ কি হচ্ছে ঘটনাটা, চোখের সামনে দেখ কি হচ্ছে, দেখতে পেলি, পরিষ্কার দেখতে পেলি কি না, এই জায়গা একটা পজিটিভ ছিল, সে এখান থেকে ঘুরে গিয়ে এই মাঝখানের জায়গাটায় জায়গা নিয়েছে এবং নিজের জায়গাটা এই জায়গাটায় এইটা পজিটিভটা চলে এসছে, নিজের জায়গা কিন্তু ফাঁকা, এই জায়গা ভ্যাকেন্ট করে দিয়েছে, নিজের জায়গা ফাঁকা করে দিয়েছে। দেখ আবার একবার পর, the Frenkel defect is caused if some of the ions of the lattice occupy the interstitial sites by leaving a corresponding number of normal sites, যতগুলো সরে যাবে ততগুলোই তো ভ্যাকেন্সি এখানে তৈরি হবে। তো সাইটস ভ্যাকেন্ট, করেসপন্ডিং নর্মাল সাইটস
ভ্যাকেন্ট, নর্মাল সাইড গুলো ততগুলো ভ্যাকেন্ট হয়ে যাবে যতগুলো অ্যাটম এরকম করে মুভ করবে। এখন প্রথম কথা, ইম্পর্টেন্ট বাত, কি কথা না, আপনি বলছেন যে আয়নগুলো তারা নিজের জায়গা ছেড়ে মাঝখানের যে ইন্টারস্টিশিয়াল এইসব ফাঁকা জায়গা এখানে যাবে, তো দেখালেন একটা ক্যাটায়ন গেল। আচ্ছা, অ্যানায়ন কি যাবে? প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, অ্যানায়ন কি যাবে? রিপ্লাই হচ্ছে নো, অ্যানায়ন যাবে না। কেন যাবে না? বেশ করবে যাবে না, রাগের কোনো ব্যাপার নেই। আমি তোকে বলছি, ক্যাটায়নের সাইজ যেরকম ছোট হয়, অ্যানায়ন গুলো কম্পারেটিভলি বড় হয়। ইন্টারস্টিশিয়াল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু স্মল স্পেস থাকে। এই স্মল স্পেসে ক্যাটায়ন ভালো অকুপাই করতে পারে জায়গাকে, বাট অ্যানায়নের এই জায়গা অকুপাই করাটা ডিফিকাল্ট, গাদাগাদি হয়ে যাবে। অ্যানায়নের সাইজ বড়, প্রবলেমেটিক হবে। তো ক্যাটায়নই কিন্তু এক্ষেত্রে যাবে, প্রথম কথা আমি তোকে বললাম। দ্বিতীয় কথা কি না, ভালো করে যদি তুই খেয়াল করে দেখিস, তাহলে এই ফ্র্যাঙ্কেল ডিফেক্টে দুটো জিনিস কিন্তু এট এ টাইম দেখা যাচ্ছে। একটা প্রশ্ন পড়ে পরীক্ষায়, আমি সেই প্রশ্ন তোকে বলছি, সেটা হচ্ছে কি, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট কি প্রশ্ন, আমি লিখি, প্রশ্নটা লিখি, Frenkel defect is the combination of vacancy and interstitial defect. Explain. Frenkel defect is the combination of vacancy and interstitial defect. Explain. Simple কথা, তুই যখন এই ডিফেক্টটা দেখছিস, তাতে আমি কি বলেছি, যে নিজের একটা জায়গা ছেড়ে সে একটা ইন্টারস্টিশিয়াল পজিশনে যাচ্ছে। আমি একটু আগেই তোকে ভ্যাকেন্সি ডিফেক্ট পড়িয়েছি, তাতে আমি ভ্যাকেন্সি ডিফেক্টের কথা কি বলেছি, নিজের জায়গা ছেড়ে যদি কেউ বেরিয়ে চলে যায় তাকে বলে ভ্যাকেন্সি ডিফেক্ট। আবার ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট বলতে কি বলেছি না, ইন্টারস্টিশিয়াল পজিশনে যদি অন্য জায়গা থেকে কোথাও কোনো অ্যাটম বা মলিকিউল বা আয়ন এইসব চলে আসে, তখন তাকে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট বলবে। তাহলে সামহাউ এই ডিফেক্টটা কিন্তু ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট দু রকমেরই একসাথে দেখা যাচ্ছে। তো তাই আমরা এটাকে পরিষ্কারভাবে বলতে পারি যে এটা কিন্তু কি, ইট ইজ দ্য কম্বিনেশন অফ ভ্যাকেন্সি অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। আচ্ছা দেখ, এখানে কি স্টয়কিওমেট্রির কোনো পরিবর্তন হলো, চেঞ্জ হলো? অ্যান্সার ইজ নো। কারণ দেখ, ক্যাটায়নটা ওখান থেকে বেরিয়ে, ক্যাটায়নটা নিজের জায়গা থেকে বেরিয়ে ও তো ওর মধ্যেই থাকলো। আমি তো টোটাল যে ক্যাটায়নের নাম্বার এবং অ্যানায়নের নাম্বার তাদের রেশিও করলে তো তা পরিবর্তন হচ্ছে না। তাহলে কিভাবে আমি বলবো যে স্টয়কিওমেট্রি কোনো চেঞ্জ হয়েছে? নো, সরি, কোনো স্টয়কিওমেট্রি চেঞ্জ হয়নি। তাহলে এটা একটা এমন একটা ডিফেক্ট যেখানে স্টয়কিওমেট্রি কোনো চেঞ্জ হচ্ছে। এছাড়াও আরো পয়েন্ট রয়েছে, যে ডেনসিটির কোনো পরিবর্তন হচ্ছে কিনা। বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করে সলিডের ডিফেক্টে যে ডেনসিটি সংক্রান্ত কোনো চেঞ্জ হয় কিনা, এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে।
তো আমি আবারও বলছি, ডেন্সিটি কি করে চেঞ্জ হবে? চেঞ্জ না হওয়াটাই উচিত, কারণ ডেন্সিটি হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, বারবার বলছি। তো ওই অ্যাটমটা ও তো এখান থেকে বেরিয়ে এখানে এসছে, নিজের জায়গা থেকে বেরিয়ে ও তো ওই ক্রিস্টালটার মধ্যেই রয়েছে। তো তোরই তার মাস কমে যাবে? মাস কি বেরিয়ে চলে গেল ওখান থেকে? বেরিয়ে চলে গেল? গেল না, ওখানেই থাকলো। তো মাস সেই জন্য একই থাকছে, ভলিউম তো সেম থাকছে, ক্রিস্টালটার ওভারঅল সাইজটা যেটা ছিল, যতখানি জায়গা অকুপাই করেছিল সেটাও থাকছে। তো ডেন্সিটির কোনো চেঞ্জ হচ্ছে না। তো ফ্রেঙ্কেল ডিফেক্ট আমি তোকে বললাম, এবং এটাকে তুই ডিসলোকেশন ডিফেক্টও বলতে পারিস, কারণ একটা জায়গা থেকে ডিসলোকেশন হচ্ছে। এরকম নানান রকমের ছোটখাটো প্রশ্ন জিজ্ঞাসা করে, সবটা জিনিসটা পড়া থাকলে তোর সুবিধা হবে বোঝাতে। ফ্রেঙ্কেল ডিফেক্ট ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য ডেন্সিটি অফ দ্য সাবস্ট্যান্স, নিচে লেখা রয়েছে, কোনো অসুবিধার কিছু নেই। আমরা কাদের ক্ষেত্রে এই ফ্রেঙ্কেল ডিফেক্টটা দেখতে পাই? কাদের ক্ষেত্রে এটা দেখতে পাই? দেখ, আমরা এই কথা অলরেডি বলেইছি যে ক্যাটায়ন অ্যানায়ন থাকলেও জায়গা কিন্তু চেঞ্জ করে ক্যাটায়ন, অ্যানায়ন করে না। ধর আমি একটা সিলভার ক্লোরাইড তোকে দেখাচ্ছি, সিলভার ক্লোরাইড এর কমন এক্সাম্পল সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইডে সিলভার তার জায়গা চেঞ্জ করবে। দেখ, আমরা দেখে নিই যে সিলভার নিজের জায়গা চেঞ্জ করছে কিভাবে। ওই যে সিলভারটা জায়গা চেঞ্জ করে ফেললো, দেখ মাঝখানে কোনো জায়গায় চলে এসছে। তোর হয়তো মাঝখানের ইন্ডাস্ট্রিয়াল সাইট গুলো দেখে মনে হতে পারে অনেক বেশি জায়গা রয়েছে, তা না। জিঙ্ক সালফাইডেও চেঞ্জ করেছে, সিলভার ব্রোমাইডেও চেঞ্জ করেছে জায়গা, সিলভার আয়োডাইডেও সিলভার জায়গা চেঞ্জ করেছে। সব ক্যাটায়ন গুলো কিন্তু জায়গা চেঞ্জ করছে। একে বলে ফ্রেঙ্কেল ডিফেক্ট। তো ফ্রেঙ্কেল ডিফেক্ট সম্পর্কে আমি যা যা বললাম সেটাকে যদি সাম আপ করি তাহলে কি দাঁড়াবে? চলো বুঝে নিই একবার। ফ্রেঙ্কেল ডিফেক্ট না, ফ্রেঙ্কেল ডিফেক্ট সম্পর্কে যদি আমি কিছু বলতে চাই তাহলে এটা কি না, এটা কিন্তু ফর আয়নিক সলিডস, এটা স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। 3 নম্বরে অনলি cations takes the interstitial space। 4 নম্বরে no change in density। Example, silver bromide, AgCl, AgI, zinc sulfide, etc. তো ফ্রেঙ্কেল ডিফেক্ট সম্পর্কে আমি বললাম। আশা করছি যে ফ্রেঙ্কেল ডিফেক্টটা তুই বুঝতে পেরেছিস এবং তার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোর চোখে পড়েছে। এখন আমরা চলে আসছি আর একটা ডিফেক্ট, যেটা কিনা আমাদের আয়নিক ক্রিস্টালের জন্য ছিল একটা ফ্রেঙ্কেল, একটা শটকি, SCHOTTKY, শটকি বানানটা দেখ, শটকি ডিফেক্ট কিরকম চল দেখি। শটকি ডিফেক্ট is caused if some of the lattice site
রিমেন আনঅকুপাইড, ল্যাটিস সাইডের কিছু কিছু জায়গায় নেই, কোনো আয়ন নেই, কিন্তু ইকুয়াল নাম্বারে। দেখ এইখানটায় দেখ কি থাকার কথা ছিল, পজিটিভ, এখানটা কি থাকার কথা ছিল, নেগেটিভ, এখানটা কি থাকার কথা ছিল, নেগেটিভ, এখানে কি থাকার কথা ছিল, পজিটিভ। তো ক্যাটায়ন অ্যানায়ন সরে গেছে ইকুয়াল নাম্বারে, কোনো সময়ে সরে গেছে ইকুয়াল নাম্বারে। দেখ এখান থেকে একটা ক্যাটায়ন সরেছে, এখান থেকে অ্যানায়ন সরেছে, ক্যাটায়ন সরেছে, অ্যানায়ন সরেছে। তো ওর বদলে কেউ আসেনি, কেউ কিছু ঢোকেও নি, শুধু ওখান থেকে বেরিয়ে চলে গেছে। তো স্টয়কিওমেট্রি কি কোনো চেঞ্জ হয়েছে? ডেফিনেটলি হয়নি, কারণ ইকুয়াল নাম্বারে। তুই বলি ইকুয়াল নাম্বার আজ দিবে, হবেই না ওরকম, কারণ ক্যাটায়ন অ্যানায়ন ইকুয়াল নাম্বারে বেরোতেই হবে। নিউট্রালিটি মেনটেন করতে হবে, সলিডটা চার্জের পয়েন্ট অফ ভিউ থেকে নিউট্রাল হবে, ওভাবে বেরোতেই পারে না। আয়নিক ক্রিস্টাল থেকে একটা আয়ন বেরিয়ে চলে যাবে, অন্য আয়ন পড়ে থাকবে, এরকম হবে না। যেটা হবে সেটা অন্য জিনিস, আমি তোকে একটু বাদে দেখাচ্ছি, সব কথাই বলবো আমি আজকে। তো শটকি ডিফেক্টটা তুই পরিষ্কার বুঝতে পারছিস যে ক্যাটায়ন এবং অ্যানায়ন অ্যাট এ টাইম দুজনেই কিন্তু তার নিজের জায়গা ছেড়ে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। রিমেন আনঅকুপাইড, না ওখানে কোনোভাবেই ভর্তি হওয়ার কোনো চান্স নেই, আনঅকুপাইড হয়ে রয়েছে। তো এই রকম ধরনের যে ডিফেক্ট দেখতেই পাচ্ছিস, কয়েকটা জায়গায় বক্স করে দেখানো হচ্ছে যে অ্যানায়ন ব্লু গুলো, ক্যাটায়ন রেড গুলো এইভাবেই চলে গেছে, এবং তাদের বক্সগুলো দেখতে পাচ্ছিস ব্লু এবং রেড দিয়ে দেখানো হচ্ছে, এবং সেই জায়গাগুলো ফাঁকা। তাহলে কি হবে? অবশ্যই অবশ্যই বলার আর অপেক্ষা রাখে না, কি ডেনসিটি ডিক্রিজ করবে, ডেনসিটি ডিক্রিজ করবে। এবং এ ধরনের যে ডিফেক্ট, সেই ডিফেক্ট কিরকম ধরনের সলিডে দেখা যায়? তুই যদি আগের ছবিটা আর এই ছবিটা, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছিস, এখন যে ছবিটা দেখছিস, আমাকে তুই বল যে এই যে ছবিটা তুই দেখছিস, ক্যাটায়ন অ্যানায়ন সব প্লাস মাইনাস করে দেয়া রয়েছে, এই ছবিটা দেখছিস আর এই ছবিটা দেখছিস, তো দুটো ছবির মধ্যে অ্যাপারেন্টলি কোনো পার্থক্য দেখতে পাচ্ছিস কি? এইখানে একটা ছবি আছে, ফ্রেঙ্কেল ডিফেক্টে একটা ছবি আছে, আর এইখানে একটা শটকি ডিফেক্টের একটা ছবি রয়েছে। ধরে নে যে এই জায়গাগুলো অ্যাটমগুলো রয়েছে, এই জায়গাগুলো আয়নগুলো রয়েছে, এই জায়গা ফাঁকা জায়গা আমি বলছি না, এই জায়গায় এগুলো রয়েছে। সেই অবস্থায় কোনো পার্থক্য তুই দেখতে পাচ্ছিস কিনা, এই জায়গাটায় রয়েছে। তো এরকম ছবিটা রয়েছে, এইখানে ছবিটা আর এই ছবিটা, আমাকে দেখে বল যে এই ছবি দুটোর মধ্যে কোন ডিফারেন্স কি আছে। এই ছবিটা 1 নম্বর দিলাম দাগ, এবং এই ছবিটা 2 নম্বর দিলাম, এই ছবি দুটোর মধ্যে কি ডিফারেন্স তোর চোখে পড়ছে আমাকে বল। কোনো ডিফারেন্স কেউ দেখতে পাচ্ছিস? এই জায়গা ফাঁকা আছে বললে হবে না, এই জায়গা ফাঁকা নেই। আমি 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 তোকে বলছি যে এই জায়গা ফাঁকা নেই, এই জায়গা ফাঁকা ভর্তি করে দিয়েছি, ধরে নে ভর্তি করে দিয়েছি। তাহলে তাহলে তোর কোনো ডিফারেন্স তুই পাচ্ছিস কিনা? এই ছবিটা ভালো করে দেখ, এই ছবিটা আর এই ছবিটা, এর মধ্যে কি পার্থক্য তুই পাচ্ছিস? চোখে দেখে বলতে হবে কি পার্থক্য পাচ্ছিস। কিছু পার্থক্য দেখতে পাচ্ছিস না? ঐন্দিলা বল, কি পার্থক্য দেখতে পাচ্ছিস? কি ডিফারেন্স তোর চোখে পড়ছে এই ছবিটা আর এই ছবিটা? এই দুটো ছবির মধ্যে তুই কি পার্থক্য দেখতে পাচ্ছিস বল।
পারছিস না, তাই তো? দেবাদ্রিতা, কিছু পার্থক্য দেখতে পাচ্ছিস? कुछ तो बोलो। কেউ কিছু পার্থক্যই দেখতে পাচ্ছে না, কেউ কিছু বলছে না। তুই ভালো করে দেখ চোখে যে এই ক্যাটায়ন গুলো অনেক ছোট অ্যানায়ন গুলোর চাইতে। দেখ অ্যানায়নটা কত বড় আর ক্যাটায়নটা কত ছোট। কিন্তু তুই এখানে দেখ এই ক্যাটায়ন আর অ্যানায়ন, এই দেখ ক্যাটায়ন আর এই অ্যানায়ন, তাদের সাইজটা লক্ষ্য কর, সাইজটা দেখ কাছাকাছি সাইজ। ক্যাটায়ন অ্যানায়নের সাইজটা কাছাকাছি। ফ্রেঙ্কেল ডিফেক্ট সবসময় হয় ক্যাটায়ন অ্যানায়নের সাইজের অনেক ওয়াইড রেঞ্জে ডিফারেন্স হলে। সিলভার ক্যাটায়নের সাইজ খুব ছোট, সিলভার ক্যাটায়নের সাইজ খুব ছোট, সেই জন্য সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড এইসবের মধ্যে ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখা যায়। কিন্তু এখানে ধর সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এইসব কম্পাউন্ডে এই ধরনের শর্টকি ডিফেক্টই দেখা যায়। কারণ যাদের ক্ষেত্রে সাইজ প্রায় একই রকমের তারা কিন্তু এই ডিফেক্ট দেখায়। সেই জন্য শর্টকি ডিফেক্টে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজটা কিন্তু মোর অর লেস কাছাকাছি, মোর অর লেস কাছাকাছি থাকে এবং তারা শর্টকি ডিফেক্ট দেখায়। আমার কথা বুঝেছিস? এটার থেকে তোকে যদি হঠাৎ করে যদি কোনো অ্যাটম বা কোনো আয়ন দিয়ে দেয় তখন তুই জিনিসটা বলতে পারবি যে শর্টকি ডিফেক্ট, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট কার ক্ষেত্রে হবে না হবে। ফ্র্যাঙ্কেল ডিফেক্ট ক্যাটায়ন অ্যানায়নের কম্পারেবল সাইজ, আর এই সরি শর্টকি ডিফেক্ট ক্যাটায়ন অ্যানায়নের কম্পারেবল সাইজ, একই রকমের সাইজ। কিন্তু ফ্র্যাঙ্কেল ডিফেক্ট ক্যাটায়নের সাইজ, এই দেখ এখানে সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম এগুলো সাইজ গায়ে গায়ে কাছাকাছি সাইজ। সিজিয়াম ক্লোরাইড খুব একটা বড় ডিফারেন্স খুব একটা নেই। সিলভারের ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য সিলভারের সাইজ কিন্তু অনেক ছোট হয় এবং যার জন্য দেখা যায় যে ওর ক্ষেত্রে কিন্তু ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দেখা যায়, এদের ক্ষেত্রে শর্টকি ডিফেক্ট দেখা যায়। তো আমি শর্টকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্ট বললাম। কারো যদি কিছু বলার থাকে তাহলে আমাকে অবশ্যই বলতে পারিস, কোনো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে যতখানি আমি বললাম। কারণ আমি পয়েন্ট ডিফেক্ট পড়াচ্ছিলাম, অনেক বড় সড়ো ব্যাপার এগুলো। পয়েন্ট ডিফেক্ট পড়াচ্ছিলাম, তার মধ্যে স্টয়সোমেট্রিক ডিফেক্ট অলরেডি পড়িয়েছি। আয়নিকের জন্য, নন আয়নিকের জন্য এটা মনে করে দেখবি, এটা একটা নন আয়নিকের জন্য বললাম, নন আয়নিকের জন্য বললাম। নন আয়নিকের জন্য দুটো ছিল, ভ্যাকেন্সি আর ইন্টারস্টিশিয়াল, আর এটা হচ্ছে শর্টকি আর ফ্র্যাঙ্কেল। এই কটা বলেছি, ভ্যাকেন্সি, ইন্টারস্টিশিয়াল, শর্টকি অ্যান্ড ফ্র্যাঙ্কেল, এই কটা বলেছি। এখনো আমরা ইম্পিউরিটি ডিফেক্ট, নন স্টয়সোমেট্রিক ডিফেক্ট এসবের কথা বলিনি, বলবো। এবার শোন, এবারে আমরা আসছি কি ডিফেক্টে না, ইম্পিউরিটি ডিফেক্ট। ইম্পিউরিটি মানে তো বুঝিসই যে ফরেন কোনো মেটেরিয়াল, বাইরে থেকে কোনো মেটেরিয়াল কোনো যদি সাবস্ট্যান্সের মধ্যে চলে আসে, লোকে মেশায় না, ওই জিনিসটা তৈরি করার সময় কিছু নর্মাল কিছু জিনিসপত্র থাকে যে যার থেকে বানানো হয়, তার জন্যই ওই ইম্পিউরিটিটা চলে আসে। ধর আমি কথার কথা বলছি যে সোডিয়াম নাইট্রেট আমি বানাতে চাই, সোডিয়াম নাইট্রেট আমি তৈরি করতে চাই। তো যে ওর থেকে পাওয়া যায় সেটা হচ্ছে কি না, চিলি সল্ট পিটার। তো এই চিলি সল্ট পিটারের মধ্যে সোডিয়াম নাইট্রেট থাকে এবং সোডিয়াম আয়োডেট থাকে। তো সোডিয়াম নাইট্রেট যখন আমরা ক্রিস্টালাইজ করব, দেখব যে তার মধ্যে ইম্পিউরিটি হিসাবে কিন্তু চলে আসতে পারে।
তো সেই জন্যে ইম্পিউরিটি ডিফেক্টটা কিন্তু এমন নয় যে লোকে কোনো ইম্পিউরিটি ওর মধ্যে মেশায়। ওই জিনিসটা যেখান থেকে বানানো হয় সেই কেমিক্যালসের মধ্যে কিছু নর্মালি সোডিয়াম নাইট্রেটের সাথে সোডিয়াম আয়োডাইড থাকে কেন, বেশ করবো ওটা থাকবে কেন, আমি লিখবো না, না এরকম রাগ করার কোনো ব্যাপার নেই। আসলে সোডিয়াম নাইট্রেট আর সোডিয়াম আয়োডাইড এগুলোকে বলে আইসোমরফাস, মানে কি এদের একই রকমের স্ট্রাকচার। সেই জন্য যখন কোনো জায়গা থেকে সোডিয়াম নাইট্রেট ক্রিস্টালাইজ হয় তখন সোডিয়াম আয়োডাইডও ওর সাথে ক্রিস্টালাইজ হয়। এগুলো আমরা পড়াবো, এগুলো আসে অন্য একটা জায়গায়, সেখান থেকে, সেটা আমাদের এখানে সলিডের মধ্যে সিলেবাসে নেই, কিন্তু অন্য জায়গায় আছে, আমি সেখান থেকে পড়াবো। তো এই ইম্পিউরিটি ডিফেক্টের জন্য সলিডের স্ট্রাকচারে কিরকম চেঞ্জ হয় না হয় এবং কি কি ধরনের ইম্পিউরিটি ডিফেক্ট হতে পারে সেটার কথা আমি তোকে বলছি, তুই শোন। প্রথম কথা হচ্ছে যে ইম্পিউরিটি ডিফেক্ট আমরা যে কোনো সলিডের ক্ষেত্রে এই ডিফেক্টটা পেতে পারি। সলিডের ক্ষেত্রে এরকম ডিফেক্ট হরবগর দেখা যায়। আমরা যে ল্যাবরেটরিতে যে অ্যানালাইটিক্যাল রিয়েজেন্ট ইউজ করি, ধর অ্যানালাইটিক্যাল রিয়েজেন্ট ধর এখানে সোডিয়াম ক্লোরাইড কি সিলিকা জেল কি অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলো দেখতে পাচ্ছিস, এগুলো আমরা স্কুল কলেজের ল্যাবরেটরিতে থাকে এবং সেগুলো নিয়ে আমরা কাজ করি। তো স্কুল কলেজের ল্যাবরেটরিতে যেগুলো থাকে দু রকমের হয় জিনিস, দু রকমের কেমিক্যাল পাওয়া যায়। একটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড আর একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল গ্রেড। অ্যানালাইটিক্যাল গ্রেড মানে কি, যেটা কিনা আমরা ল্যাবরেটরিতে ইউজ করি, রিসার্চ পারপাসে ইউজ করা হয়, জিনিসপত্র টেস্ট করার জন্য ইউজ করা হয়, দ্যাট ইজ অ্যানালাইটিক্যাল রিয়েজেন্ট। আর ইন্ডাস্ট্রিতে কি লার্জ স্কেলে প্রচুর জিনিসপত্র তৈরি করা হবে, সেই রকম ভাবে কিছু জিনিসপত্র ইউজ করা হয়। তো ইন্ডাস্ট্রিতে যে কেমিক্যাল ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়াল গ্রেড, সেটা কিন্তু ইম্পিউরিটি তার মধ্যে বেশি থাকে। কিন্তু ল্যাবরেটরিতে বা টেস্টিং করার জন্য যে রিয়েজেন্ট পাওয়া যায় তার মধ্যে কিন্তু ইম্পিউরিটি কম থাকে। কিন্তু তবুও ইম্পিউরিটি অবশ্যই থাকবে এবং এগুলোর মধ্যে খুব কমই রয়েছে যাদের 99.9% পিওর, অনলি ফিউ 99.9% পিওর হয়। তাহলে কি হয় ভালো করে খেয়াল করে দেখ, যে যে ইম্পিউরিটি যেটা, সেই ইম্পিউরিটিটা কি করে না, প্রেজেন্স অফ ফরেন অ্যাটম অর আয়ন অর মলিকিউল, এই অ্যাটম বা আয়ন বা মলিকিউল এ কিন্তু কোথাও থেকে এসে ওর ভিতরে জায়গা নেয়। ইম্পিউরিটি এটা, এর সাথে কোনো সম্পর্ক নেই, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। বাইরে থেকে কোনো ইম্পিউরিটি এসে সে কোথায় জায়গা নিল, ভালো করে দেখ, যে সে একটা ইন্টারস্টিশিয়াল পজিশনে জায়গা নিল। তুই বলবি ইন্টারস্টিশিয়াল পজিশনেই কি জায়গা নেবে, অন্য জায়গায় কোথাও থাকতে পারে না? ডেফিনেটলি থাকতে পারে, অন্য জায়গাতেও থাকতে পারে, আমি তো তোকে সমস্ত কথাটাই শেয়ার করব। তো অন্য জায়গায় কোথায় থাকতে পারে, দেখ ছবিতে দেখ, ডান দিকের ছবিটা দেখ, হ্যাঁ ওখানে একটা ল্যাটিস পয়েন্ট, তুই বলবি ওখানে তো একটা ছিল, ওখানে তো একটা ছিল, তাহলে ও ওখানে ঢুকলো কি করে? খুব ইম্পর্টেন্ট বক্তব্য, যে এইখানে তো অলরেডি একটা ইয়েলো কালারের জিনিস এখানে ছিল, তাহলে এই যে জিনিসটা এ কোথা থেকে এলো, এখানে এসে বসে আছে কি করে? এ তো আমাদের অনেক চিন্তা হয়ে যাচ্ছে যে যেখানে একটা অ্যাটম থাকার কথা সেখানে এসে আবার ঘাপটি মেরে বসে রয়েছে একটা অন্য আর একটা ফরেন অ্যাটম, তাহলে আমার যে অ্যাটমটা ছিল সে কোথায় গেল? আর এখানেও তো দেখতে পাচ্ছি একটা ফাঁকা জায়গা হয়ে রয়েছে, কি মুশকিল ব্যাপার, এসব কি করে হচ্ছে? এই ফাঁকা জায়গাটা আবার এই অ্যাটমটার জায়গায় একটা অ্যাটম এসছে, আবার এখান থেকে একটা কেউ বেরিয়ে চলে গেল কেন? এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যে একটা অ্যাটম এরকম ধরনের আয়ন এসছে, ঠিক আছে ভালো কথা, তার জায়গায় যে ছিল সে হয়তো খুবই দয়ালু টাইপের, খুবই মন ভালো, এসো এসো আমার জায়গায় বসু বলে হয়তো কেউ একটা অ্যাটম এসছে, সে তার নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে গেছে। তাও যদি মানি যে নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে গেছে, এসো বসো বলতেই নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু তবুও একটা খটকা লাগছে
কেন এর জন্য কি মহারাজা, এ কি মহারাজা যে এর জন্য একটা জায়গা ছেড়েছে আবার আরেকজন আরো একটা জায়গা ছেড়ে দিয়ে চলে গেছে? কি মহারাজা? না, মহারাজা নয়। তাহলে তাহলে কি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ব্যাপারটা হচ্ছে যে এটা সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল, আর সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি ইম্পিউরিটি থাকে জানিস? স্ট্রংশিয়াম। স্ট্রংশিয়াম, এই যে স্ট্রংশিয়াম আসবে এক্ষুনি আসবে, একটু ওয়েট কর। স্ট্রংশিয়াম রেডি হয়েছে, এই আসছে, চলে এসছে। এইবারে মজাটা হচ্ছে যে স্ট্রংশিয়াম আসলে তুই বলি স্ট্রংশিয়াম আসছে, দুজন চলে যাচ্ছে কেন? ইয়েস, দুজনই চলে যাবে। কারণ কি, স্ট্রংশিয়ামের মাথায় কত চার্জ? না, স্ট্রংশিয়াম +2, আর এগুলো হচ্ছে সোডিয়াম, এগুলো হচ্ছে সোডিয়াম। তো তার মাথায় কত চার্জ? তার মাথায় একটা করে পজিটিভ চার্জ রয়েছে। স্ট্রংশিয়ামের মাথায় কটা পজিটিভ চার্জ? দুটো পজিটিভ চার্জ। তো স্ট্রংশিয়াম যদি আসে একটা জায়গায়, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, ইলেকট্রিক্যালি নিউট্রাল করতে হবে, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখতে হবে। তার জন্যে একটা সোডিয়াম যদি চলেও যায় তাতে হবে না, কারণ এর যদি দুটো পজিটিভ থাকে তাহলে দুটো পজিটিভ কমতে হবে, Na+, দুটো পজিটিভ বেরিয়ে চলে যেতে হবে। তো এখানে ইম্পিউরিটি আসার ফলে একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে গেল। ভ্যাকেন্সি দেখতে পাচ্ছিস, কত সুন্দর ব্যাপার যে ইম্পিউরিটি ইফেক্টে কি ভ্যাকেন্সি। তোকে জিজ্ঞাসা করবে, ভিতরকার ব্যাপার টোটালি বুঝতে হবে, বইতে এরকম উপর উপর লেখা বুঝতে হবে না। আমি তোকে যে কথাটা বলছি তুই ভালো করে পড়াশোনাটা এনজয় কর, বোঝার চেষ্টা কর, দেখবি কোশ্চেন আপনা আপনি হয়ে যাবে। এখন সব ছোট ছোট কোশ্চেন দেয়, একদম তোকে স্ট্রাকচার রেখে বড় সড়ো গল্প লিখতে হবে না, ইম্পিউরিটি ডিফেক্টের উপর শর্ট নোট লেখো, সব লিখতে হবে না। কিন্তু তুই জিনিসটা যখন বুঝবি একদম পুরো টু দা পয়েন্ট, এরকম নয় হালকা হালকা বোঝার দরকার নেই। হ্যাঁ, ও স্ট্রংশিয়াম আসে, দুটো কেন চলে যায় জানি না, ও হয়তো যায়, নাও যেতে পারে, কি জানি, এরকম করে মনে রাখবো তো না, এভাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে স্ট্রংশিয়াম কোথা থেকে গেল? এক্স্যাক্টলি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড যে সল্ট, যে সি ওয়াটার থেকে যখন কালেক্ট করা হয় ওর মধ্যে কিন্তু স্ট্রংশিয়াম থাকে, স্ট্রংশিয়াম ইম্পিউরিটি হিসাবে থাকে। এটা ন্যাচারাল ব্যাপার, নেচারে কিছু কিছু ইম্পিউরিটি আপনা আপনি চলে আসে যেটাকে কেউ কন্ট্রোল করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে দুটো সোডিয়াম কিন্তু চলে গেল, আর তার বদলে একটা স্ট্রংশিয়াম কিন্তু ওখানে এসে গেল। একটা স্ট্রংশিয়াম এসছে, ডিসলোকেশনও হয়েছে, এট দ্য সেম টাইম কিন্তু ভ্যাকেন্সি ডিফেক্টও হয়েছে। খুবই ইম্পর্টেন্ট ব্যাপার সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, স্ট্রংশিয়াম কিন্তু ইম্পিউরিটি হিসাবে চলে আসে। তুই বলবি যে একটা দুটো স্ট্রংশিয়াম আসে তার জন্য এত কথা বলছেন, না, একটা দুটো স্ট্রংশিয়াম আসে না। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এই যে ক্যাটায়নিক ভ্যাকেন্সি প্রচুর হয়, প্রচুর হয়। যতগুলো স্ট্রংশিয়াম আসে ততগুলোই ক্যাটায়নিক ভ্যাকেন্সি হয়। নাম্বার অফ স্ট্রংশিয়াম, কারণ একটা স্ট্রংশিয়াম এলে একটা ক্যাটায়নিক ভ্যাকেন্সি হচ্ছে, 10টা এলে 10টা হবে, 20টা এলে 20টা হবে। তো এরকম ধরনের যত স্ট্রংশিয়াম আসবে তত কিন্তু এই ভ্যাকেন্সি হবে, ক্যাটায়নিক ভ্যাকেন্সি তত হবে। সিলভার ক্লোরাইডের মধ্যে কিন্তু দেখ, আবার তোকে দেখাচ্ছি যে সিলভার ক্লোরাইডের মধ্যে কি ইম্পিউরিটি থাকে। সিলভার ক্লোরাইডের মধ্যে থাকে AgCl এর মধ্যে ক্যাডমিয়াম ক্লোরাইড থাকে, ক্যাডমিয়াম। এই ক্যাডমিয়াম চলে আসছে, ক্যাডমিয়ামের ভ্যালেন্সি 2, সিলভারের ভ্যালেন্সি কত? ইজি ব্যাপার, সিলভারের ভ্যালেন্সি 1। তাহলে একটা ক্যাডমিয়াম, আর একটা ফাঁকা জায়গা কোথায় গেল রে ভাই? দেখতে পাচ্ছি না কেন? ওই ফাঁকা জায়গা চোখে পড়ছে না তো, চোখে পড়ছে ওই তো এখানে। ওহো, দিস ইজ ভ্যাকেন্ট, এটা ক্যাটায়নিক ভ্যাকেন্সি, একদম সোজা ব্যাপার, ক্যাটায়নিক ভ্যাকেন্সি। তো সিলভার ক্লোরাইডে
ক্যাডমিয়াম ক্লোরাইড থাকে, কাতে কি ইম্পিউরিটি থাকে একটু সব মনে রাখতে হয়, পড়তে পড়তেই হয়ে যায়। তো আমরা ইম্পিউরিটি ডিফেক্টের কথা আমি বললাম তোকে, আশা করছি তুই বুঝতে পেরেছিস ডেফিনেটলি। তো আমরা ইম্পিউরিটি ডিফেক্ট দু রকমের, একটা হচ্ছে সরাসরি ইম্পিউরিটি এসে ঢুকে যাওয়া, আর একটা হচ্ছে কি না এমন এমন ইম্পিউরিটি আসছে যে ল্যাটিস পয়েন্ট এসে ঢুকছে এবং তার বদলে ভ্যালেন্সি ম্যাচ করানোর জন্য চলে যাচ্ছে, ক্যাটায়নিক ভ্যাকেন্সি হচ্ছে। কত ইজি ব্যাপার। লাস্ট ডিফেক্টের লাস্ট টপিকে চলে এসেছি, নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। তো এই নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট কিন্তু কি না, আমি স্টয়সিওমেট্রিক ডিফেক্টে কি বলেছি না, কোনো ক্যাটায়ন অ্যানায়ন বা কোনো রকমের ইনগ্রেডিয়েন্টের কোনো রেশিও চেঞ্জ হবে না। দিস ডিফেক্ট কজেস the number of cations to anions to be different from that of indicated by ideal chemical formula is known as non-stoichiometric defect. তার যে কেমিক্যাল ফর্মুলা, ধর ফেরাস অক্সাইড, তো এটা 1:1, কেউ দেখলি যে ফেরাস অক্সিজেন 0.93:1, তো এমনটা যদি হয়ে যায়, কখনো রেশিও যদি কোনো চেঞ্জ হয়ে যায়, তখন তাকে তুই কি বলবি বল? নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট মানে এমন ধরনের ডিফেক্ট যে ডিফেক্টটায় আমরা দেখব যে তার যে পার্টগুলো রয়েছে, ক্যাটায়ন অ্যানায়ন পার্টগুলো রয়েছে, তাদের রেশিও কিন্তু নর্মাল যে কেমিক্যাল ফর্মুলা, মানে তার অরিজিনালি যে কেমিক্যাল ফর্মুলা, তার থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। তো সেটাকে আমি বলবো নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। তো নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট আবার কত রকমের, চলো নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট এইখানে আছে, সেটা আবার দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট আর মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট কি, এর আবার কি সব ব্যাপার চলে আসছে সেসব বুঝতে হবে। তো চলো প্রথমে দেখি মেটাল এক্সেস ডিফেক্ট কি, কি ব্যাপারটা মেটাল এক্সেস ডিফেক্ট কি সেটা আগে বুঝি, তারপরে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট বুঝবো, আর তাতেই আমাদের হয়ে যাবে সলিডের যে ডিফেক্ট ইমপারফেকশন সেই পার্টটা পড়া হয়ে যাবে। তখন আমি জেনে নেবো যে কোনো অসুবিধা আছে কিনা। কিন্তু দুটো ডিফেক্ট এখনো বাকি আছে, সেই দুটো ডিফেক্ট চলো আমরা কমপ্লিট করি। তো প্রথমে মেটাল এক্সেস ডিফেক্ট। দুটো ছবি তোর সামনে রয়েছে, ছবিতে তুই কি দেখতে পাচ্ছিস? গন্ডগোল, এখানে কোথা থেকে একটা ইলেকট্রন এসে বসে রয়েছে, বাবা বাবা পারি না, এখানে তো ভালোই ছিল a প্লাস বি মাইনাস a প্লাস বি মাইনাস a প্লাস বি মাইনাস a প্লাস বি মাইনাস, এটা কি? তুমি এখানে কোথা থেকে এলে? কোথা থেকে এলে? তুমি কোথা থেকে এলে? এখানে তোমার থাকার কথা না, এখানে এখানে তো বি মাইনাস থাকার কথা, তুমি কোথা থেকে এলে? কোনো উত্তর দিচ্ছে না, ভালো কথা আমি মুছে দিই। এ আবার একটা ইলেকট্রন এখানে এসে বসে রয়েছে, এ আবার এখানে ঘোরাফেরা করছে, তো সব গোলমেল হয়ে যাচ্ছে, প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমরা বুঝতে চাই যে মেটাল এক্সেস মানে ক্যাটায়ন এক্সেস কিভাবে হতে পারে, চলো দেখি। ইজি বোঝার চেষ্টা করতে হবে। তো আমি তোকে বলছি, দেখ একটা জিনিস তুই মনে রাখবি। কি জিনিস না, কোন একটা যে কোনো আয়নিক ক্রিস্টাল, এই যে তোর সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ এটা গল্প না, এটা কথার কথা নয়, কিন্তু এটা সত্যি, এটা সত্যি কথা। এরকম ধরনের হয়, আমিও প্রথমে ভেবেছিলাম যে এরকম হয় না, কিন্তু এরকম হয়। এই যে সোডিয়াম ক্লোরাইড বা অন্য কিছু ক্রিস্টাল, পটাশিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, সবেতেই কি হয়
না একটা যে ক্রিস্টাল তার মধ্যে যে মেটাল পার্ট মানে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম বা লিথিয়াম ক্লোরাইডে লিথিয়াম, এই সোডিয়াম কিছু কিছু আনরিয়াক্টেড সোডিয়াম এই ক্রিস্টালের চারপাশে ঘুরতে থাকে জাস্ট লাইক দিস। এই যে সোডিয়াম ক্লোরাইড রয়েছে না, এর সাথে সাথে ক্রিস্টালের চারিধারে সোডিয়াম, শুধু সোডিয়াম মেটাল যেটা তার অ্যাটম এদিক সেদিক করতে থাকে। এই যে এরা সব এদিক সেদিক করতে থাকে, এগুলো আর কিছুই না, এইগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে সোডিয়াম। তুই বলবি এরকম হতে পারে, হ্যাঁ এরকম হতে পারে, এরকম হয়ও। এইগুলো সব সোডিয়াম, এই জিনিসগুলো হচ্ছে সোডিয়াম, এটা সোডিয়াম, এগুলো সব সোডিয়াম, এটা সোডিয়াম। তো সোডিয়াম ক্লোরাইডে এরকম মেটালিক সোডিয়াম কিছু কিছু দেখা যায়। তো এই সোডিয়াম ক্লোরাইডে চারিধারে ঘুরতে ঘুরতে দেখা যায় যে অনেক সময় এক আধটা সোডিয়াম ওর গায়েতে গিয়ে আটকে যায়, বাকিরা যে যার মতো চলে যায়। তো দেখ ভালো করে এই জায়গাটা তুই দেখতে থাক যে এখানে একটা সোডিয়াম এসে চুপি চুপি এই ধারে গিয়ে, ল্যাটিস সাইডে নয়, একদম কোন একটা মাঝখানে গিয়ে এরকম ভাবে, এইটা হচ্ছে সোডিয়াম, এখানে এসে চুপটি করে বসে রয়েছে। এবারে তুই দেখ এইখানের যে জায়গাটা ছিল সেখানে কিন্তু এইটা ছিল, এই জিনিসটা ছিল, এখান থেকে বেরিয়ে চলে এসছে, এখান থেকে বেরিয়ে চলে এসছে। এ ভেবেছে যে এখানে একটা সোডিয়াম আছে, যাই আমি এর কাছে যাই, সোডিয়াম ক্লোরাইড তৈরি করব, এর কাছে যাই। তো যেমন ভাবা তেমন কাজ, যেমন ভাবা তেমন কাজ, যে ওই সোডিয়ামটা এই ক্লোরিনটা এরকম ভাবে বেরিয়ে চলে এসছে। কিন্তু ক্লোরিন কি বোকা? এই ক্লোরিনটা তো Cl মাইনাস, কিন্তু এটা তো সোডিয়াম, এটা তো নিউট্রাল। তো সোডিয়ামের সাথে Cl মাইনাস কি করে জুড়বে? সোডিয়াম প্লাস চাই তো। তো ক্লোরিন এসেছে, ক্লোরিন এসে সোডিয়ামকে বলছে, সোডিয়াম তুমি তো এখানে একা বসে রয়েছো, তো আমিও এলাম তোমার সাথে একটু বন্ড করব, তো চলো আমরা দুজনে বন্ড করি। তো তখন সোডিয়াম বলল, আরে না না ভাই, আমরা কি করে বন্ড করব? আরে আমি তো সোডিয়াম প্লাস নই, আরে আমি তো সোডিয়াম, তো সোডিয়াম হয়ে আমি কি করে, তুমি Cl মাইনাস, তোমার সাথে কি করে বন্ড করি বলো? তোমার সাথে তো বন্ড করা আমার পক্ষে সম্ভব নয়। তখন ক্লোরিন বলল, আরে ভাই উপায় আছে, তুমি একটা কাজ করো। সোডিয়াম বলল যে, ক্লোরিন তুমি যে এই জায়গা ফাঁকা রেখে চলে এসছো, কেউ দেখেনি তো ওখান থেকে চলে এসছো, যে এখান থেকে চলে এসছো, এই ফাঁকা জায়গা পড়ে রয়েছে, সবাই তো দেখলে ভাববে, যে সন্দেহ করবে যে কে কোথায় গেল, এই ক্লোরিনটা কোথায় গেল, এখান থেকে সন্দেহ করবে, কেউ দেখেনি তো। তখন ক্লোরিন বলল যে, আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তো সোডিয়াম, তো তোমাকে তো সোডিয়াম প্লাস হতে হবে, নাহলে তো আমার সাথে বন্ড করতে পারবে না। তো একটা কাজ করো, তুমি একটা ইলেকট্রন ছেড়ে দাও, সেই ইলেকট্রনটাকে ওইখানটায় পাঠিয়ে দাও, ওই যে জায়গাটায় আমি ছিলাম, তাহলে কেউ বুঝতেও পারবে না, চুপি চুপি ইলেকট্রনটা ওখানে চলে যাবে, আর আমিও তোমার সাথে বন্ড করে Na+Cl মাইনাস। কি মজাদার ব্যাপার, কি মজাদার ব্যাপার। তো এখানে সোডিয়াম এবার কি করছে না, সোডিয়াম তার ইলেকট্রন এই দেখ ছেড়ে দিল, কালো কালো কুচকুচে ইলেকট্রন ওখানে চলে গেছে, কালারটা কোনো ব্যাপার নেই, এই যে ইলেকট্রনটা এখানে চলে গেছে, তাহলে এখন সোডিয়ামটাও সোডিয়াম প্লাস হয়ে গেছে। দিস ইজ স্টেবল, সোডিয়াম ক্লোরাইড তৈরি হওয়া মানে স্টেবল, সোডিয়াম ঘোরার চাইতে সোডিয়াম ক্লোরাইড তৈরি হওয়াটা স্টেবল। কিন্তু ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে এটাই যে সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এবং সেই ইলেকট্রনটা কিন্তু ক্লোরিন যে জায়গাটায় ছিল সেই জায়গাটায় কিন্তু অকুপাই করেছে। তাহলে এই টোটাল যে ক্রিস্টালটা, তাতে যদি তুই দেখিস এই ক্রিস্টালটা তুই কি দেখতে পাচ্ছিস? এটা তো বাইরেকার ব্যাপার। তো ক্রিস্টালটা যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে, তাতে কিন্তু একটা জায়গায় কিন্তু অ্যানায়ন নেই, তার মানে ক্যাটায়ন বেশি আছে, সেই জন্য বলা হচ্ছে কি মেটাল এক্সেস ডিফেক্ট। দেখ এটাকে বলে মেটাল এক্সেস ডিফেক্ট।
এমনটা ক্রিস্টালের মধ্যে হয়, ভেরি নর্মাল ন্যাচারাল থিং যে এটা হয়। যদি কেন হয়, হয় আপনার কি প্রমাণ আছে, আপনি সব জানেন, ধর বাজে স্যার, না এরকম বলতে নেই, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বাই চান্স যদি সোডিয়াম তুই মিশিয়ে দিস না, ওর কালারটা ইয়েলো হয়ে যাবে। কেন হয়ে যাবে সেই গল্পটা আমি বলছি। এই যে ইলেকট্রনটা ওখানে চলে গেল, ওই ইলেকট্রন কখনো এরকম ক্রিস্টালের মধ্যে একটা জায়গা থাকতে পারে না, ইটস ইম্পসিবল, নেভার ওরকম থাকতে পারে না। ইলেকট্রন কি করে না, সবসময় একটা সেল থেকে আর একটা সেল এরকম ভাবে জাম্প করে যায়, আবার ফেরত চলে আসে। ইলেকট্রন গুলো কিন্তু জাম্প করে আবার ফেরত চলে আসে। এগুলোকে বলে কালার সেন্টার, এফ সেন্টার। এফ সেন্টার বা কালার সেন্টার। এফ হচ্ছে একটা ফার্ভেজেন্টার, এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, ফার্ভেনজেন্টার। ফার্ভেনজেন্টার মানে হচ্ছে যার জন্য কালার হয়, যে কারণে কালার হয়, যে সব জায়গার জন্য কালার হয়, সেটাকেই বলে ফার্ভেনজেন্টার। তো এই যে ইলেকট্রনটা, ওই ইলেকট্রনটা কি করবে না, ইলেকট্রনটা জাম্প করে ওর এনার্জি লেভেল, যে এনার্জি লেভেলে ছিল তার চাইতে হায়ার কোনো এনার্জি লেভেলে যাবে, আবার ব্যাক করে চলে আসবে। সেই জন্য এই সোডিয়াম ক্লোরাইড সাদা হবে না, এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা ইয়েলো কালার ডেভেলপ করে ফেলবে, যেটা লিথিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও দেখা যায় যে লিথিয়াম ক্লোরাইডের একটা কালার আছে। এক্সেস সোডিয়াম মেক্স সোডিয়াম ক্লোরাইড ইয়েলো, excess lithium makes lithium chloride pink, excess potassium makes potassium chloride violet। তো এই গল্পটাই এইভাবে এটাকে এক্সপ্লেন করা হয়। এটা পরীক্ষার সময় জিজ্ঞাসা করে যে সোডিয়াম যদি সোডিয়াম ক্লোরাইডের মধ্যে মেশানো হয় তাহলে তার কালারটা কেন ইয়েলো হয়, লিথিয়াম ক্লোরাইডের মধ্যে লিথিয়াম মেশালে কেন তার পিঙ্ক কালার হয়, পটাশিয়াম ক্লোরাইড কেন তার ভায়োলেট কালার, এরকম জিজ্ঞাসা করে। তো ব্যাপারটা খুবই মজাদার, খুবই ইন্টারেস্টিং। মেটাল এক্সেস ডিফেক্টের মধ্যে এই জিনিসটা থাকছে এবং এই ব্যাপারটাই ঘটছে। তো আমি তোকে বললাম, কারণ এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কিন্তু জাম্প করে আপার সেলে যাবে, এক্সাইটেড স্টেটে যাবে, কিন্তু সেই ইলেকট্রনটা যে এক্সাইটেড স্টেটে গেল, সেই ইলেকট্রনটার জন্যই কিন্তু ব্যাক করে আসবে যখন, তখন কিন্তু কালার পাওয়া যাবে, কোয়াইট কমন ব্যাপার। তো আমরা এই সমস্ত জিনিসটা বললাম। এবারে আরো একটা বলেছিলাম যে এক্সট্রা ক্যাটায়ন অ্যাট দ্য ইন্টারস্টিশিয়াল সাইট, এটাও আর একটা মেটাল এক্সেস ডিফেক্ট এভাবে হতে পারে। সেটা কি না, একটা ক্যাটায়ন, ওই যে একটা ধর জিঙ্ক অক্সাইড, তাকে যদি তুমি হিট করো, এই যে জিঙ্ক অক্সাইডকে হিট করছি, জিঙ্ক অক্সাইডকে যেই হিট করবি তখন কি হবে না, জিঙ্ক +2 হয়ে ওখান থেকে বেরিয়ে চলে যাবে। এটা তো নন স্টয়সোমেট্রিক ডিফেক্ট, এখানে তো রেশিও চেঞ্জ হয়ে যেতে পারে। আমি তো অলরেডি তোকে বলেছি যে রেশিওটা চেঞ্জ হবে, হয় ক্যাটায়ন কমে গেছে, না হয় ক্যাটায়ন বেড়ে গেছে, রেশিওটা তো চেঞ্জ হয়ে যাবে। তো দেখ, জিঙ্ক কিন্তু কি হয়েছে না, বেরিয়ে চলে যাচ্ছে, দুটো ইলেকট্রন কিন্তু সাথে সাথে ওখানে রয়ে যাচ্ছে। দেখ ইলেকট্রনটা কোথায়, দেখ ভালো করে, ইলেকট্রনটা ঘুরিয়ে আমি তোকে দেখাচ্ছি। দেখ এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হলো, জিঙ্ক 2+ হলো, এই দুটো হচ্ছে ইলেকট্রন। আর কি, অক্সিজেন বেরিয়ে চলে গেছে, সোজা এরকম বেরিয়ে চলে গেল ব্লু কালারের, ওটা অক্সিজেন, এই যে হাফ অক্সিজেন, অক্সিজেন একটা বেরিয়ে চলে গেছে। তো এভাবেও কিন্তু ডিফেক্ট হতে পারে, এবং যার জন্য কিন্তু জিঙ্ক অক্সাইডটা হোয়াইট থেকে কিন্তু এই অক্সিজেন চলে যায় বলে রেশিও চেঞ্জ হয়ে যায়, জিঙ্ক আর অক্সিজেনের রেশিও চেঞ্জ হয়ে যায় এবং তার কালারটা কিন্তু ইয়েলো হয়ে যায়। এটা অনেক জায়গায় প্রশ্ন দেয় যে জিঙ্ক অক্সাইডকে হিট করলে কিন্তু নর্মাল অবস্থায় সাদা, হোয়াইট হোয়েন কোল্ড ইয়েলো, জিঙ্ক অক্সাইড white when cold, yellow when hot। এই ব্যাপারটা কারণটা কিন্তু এই হিট করলে যে অক্সিজেন বেরিয়ে চলে যায়, জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, রেশিও চেঞ্জ হয়ে যায়, হোয়াইট থেকে ইয়েলো কালার হয়, এটা মেটাল এক্সেস ডিফেক্ট। এবার চল আমি দেখব
যে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। হ্যাঁ, কিসের পাসওয়ার্ড? ARSPS 6, ওটা এনটা ছোট হাতে দে, লাস্টের এনটা ছোট হাতে। এক মিনিট আসছিলাম, এক আচ্ছা, এবারে দেখ কি বলছিস বাবা। স্যার আপনি কি মাউস দিয়ে লিখছেন? মাউস দিয়ে এত তাড়াতাড়ি লিখছেন কি করে? নাকি আপনি স্টাইলাস দিয়ে লিখছেন? না, আমি মাউস দিয়ে লিখছি না, আমি পেন দিয়ে লিখছি। এরকম পেন আছে, যেটা ব্যাটারিবিহীন একটা পেন আছে, এটা দিয়ে লিখছি, এটা দিয়ে লিখছি। একটা টাচ প্যাড আছে, টাচ প্যাড এটা দিয়ে লিখছি। মাউস দিয়ে তো লেখা যায় না ভাই এত তাড়াতাড়ি, সেই জন্য এই জিনিসটা দিয়ে লিখে, এটা কিনতেও পাওয়া যায়। স্টাইলাস ঠিক এটাকে বলে না, স্টাইলাস দিয়ে হচ্ছে মোবাইলের মানে ট্যাবের মধ্যে লেখা যায়, ওগুলো হচ্ছে স্টাইলাস। আর এগুলো হচ্ছে এক ধরনের প্যাড পাওয়া যায়, এরকম ধরনের একটা প্যাড পাওয়া যায়, এই যে প্যাড, এরকম প্যাড পাওয়া যায়, সেই প্যাডের উপরে লেখা হয়। এটা ইউএসবি দিয়ে এটাকে কানেক্ট করে নেওয়া হয়, এটাকে ইউএসবি দিয়ে ইউএসবি দিয়ে এর সাথে ল্যাপটপের সাথে কানেক্টেড থাকে। তো এইটাতেই আমি যখন লিখি, এইটাতে যখন লিখি এরকম দাগ পড়ে, এর উপরেই লিখি। শুধু একটা, এতে তো কিছু দেখা যায় না, এটা একটা আইডিয়া করে লিখতে হয় যে কোন জায়গাটা আমার, এতে একটু অসুবিধা হয়, কারণ আমি যার উপর লিখছিলাম, আমরা যখন খাতাতে লিখি তখন খাতাতে দাগ পড়ে বললে বুঝতে পারি যে কোথায় খাতাটা লেখা হয়েছে, কিন্তু এই জিনিসটার উপরে তো কোনো দাগ পড়ে না, এটাতে কোনো দাগ পড়ে না। তাহলে লিখতে হবে এতে, কিন্তু এতে কিছু দাগ ফাগ পড়বে না, এর মধ্যে কোনো দাগ পড়বে না। তো আমরা কম্পিউটারের স্ক্রিনে ওটা দেখতে পাবো, কম্পিউটার স্ক্রিনেতে আমি দাগটা দেখতে পাবো। তো আমার যে ডিফিকাল্ট মানে, হ্যাঁ এটা অভ্যাসের ব্যাপার, কারণ আমাকে জানতে হবে যে আমার যে কম্পিউটারের স্ক্রিনটা, তার কোন জায়গাটা আমার এখানে টাচ প্যাডের কোন জায়গাটা, হ্যাঁ এটা আমাকে আইডিয়া করতে হবে যে আমার এইখান থেকে এই জায়গাগুলোকে আমাকে মেনশন করতে হবে, মানে মনে মনে ভেবে নিতে হবে যে অ্যাকচুয়ালি এই জায়গাটা আমার টাচ প্যাডে এইখানটায় লিখলে এইখানে পড়বে, এইখানে লিখলে এখানে পড়বে। না হলে আমি অনেক জায়গাতেই লিখতে পারি কিন্তু সেখানে কিছুই পড়বে না, যেরকম আমি লিখছি এখন, কিন্তু কম্পিউটারে তুই কোনো দাগ দেখতে পাচ্ছিস না, কারণ আমি ভুল জায়গায় লিখছি বলে দাগ দেখতে পাচ্ছি। এবারে এরকম জায়গায় লিখলে দাগ দেখতে পাচ্ছিস। এটা আমি যে তুই যেটা দেখতে পাচ্ছিস, এই যে আমার এই পয়েন্টটা দেখতে পাচ্ছিস, আমি কিন্তু এইখানে টাচ প্যাডে কিছু দেখতে পাচ্ছি না। এটা অভ্যাসের ব্যাপার আর কি, একটু তাড়াতাড়ি লেখাটা তো একটু অসুবিধাই,
তাড়াতাড়ি লেখাটা অসুবিধা, মানে তুই লিখতে গেলে দেখবি অসুবিধা হবে আর কি, মানে প্রথম প্রথম তো বেশ অসুবিধাই হবে আর কি। হ্যাঁ, কিন্তু অভ্যাস হয়ে যায় আর কি। আমরা তো এই তো 1 বছর ধরে তো এইসব চলছে, তো তার জন্য তো বুঝতেই পারছিস যে আমরা অনেকেই আর কি এসব সব টিচারই শিখে গেছে আর কি, এসব করা টরা লেখা টেখা সব টিচারই শিখে গেছে, আমি তো দেখতে পাচ্ছি। তো আমাকেও চেষ্টা করে করে শিখতে হয়েছে আর কি। আমরা এখানে চাইলে গাছপালা আঁকতে পারি, মানুষ আঁকতে পারি, এরকম করে আঁকতে পারি, এরকম করে সব কিছু করতে পারি। এনিও ফালতু কথা বাদ দিলাম। তো সেটা তুই যখন আসবি আমার বাড়িতে পড়তে আসবি, আমার তো বাড়িতে পড়তে আসলেও সেই একই টেকনিকই আমি ফলো করি, তো তাহলে তখন দেখতে পাবি। আর আমার তো স্ক্রিন আছে, বড় স্ক্রিন আছে, সেই স্ক্রিনে আমি ফেলে দিই আর কি, ওটা দেখা যায় আর কি, কোনো অসুবিধা হয় না। এনিওয়ে যে কেউ পারে, অসুবিধার কিছু নেই, একটু অভ্যাস থাকলেই হবে। তো আমরা চলে আসছি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টটা কিরকম দেখ, আমি তো পয়েন্ট ডিফেক্ট পরপর এগুলো নিয়ে আলোচনা করছিলাম, করতে করতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট কিভাবে হয় না হয়। তো এই মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, সেখানে দেখ যে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, সেখানে কিন্তু আমরা একটা ক্যাটায়ন ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি, এই জায়গাটা একটা ক্যাটায়ন ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন খুব স্বাভাবিক যে ওই ভ্যাকেন্সিটা এলো কোথা থেকে, হোয়ার ফ্রম দিস ভ্যাকেন্সি কামস, এটা কি প্রথম থেকেই ছিল নাকি কিছু ঘটনা ঘটে ওই ভ্যাকেন্সিটা চলে এসেছে, এই জিনিসটাই আমি তোকে বুঝিয়ে দেবো। তাহলে দেখবি যে ফটাকসে তুই বুঝে গেছিস। তুই ভালো করে খেয়াল করে দেখ যে এখানে তুই লক্ষ্য করলে দেখতে পাবি সব জায়গায় এ প্লাস, আমি একটা কালি চেঞ্জ করি, যে এ প্লাস, এখানে দেখছিস এ প্লাস, এখানে দেখছিস এ প্লাস আছে, কিন্তু ফটাকসে এইখানে দেখ যে A2+ রয়েছে, A2+ রয়েছে। তাহলে এই ব্যাপারটা তো একটু অন্যরকম হয়ে গেল, এখানে A2+ কোথা থেকে এলো। তো ওকেও আমি জিজ্ঞাসা করতে পারি তুমি কোথা থেকে এলে, এখানে A2+ তুমি কোথা থেকে এলে, সব জায়গায় তো A+ ছিল, এটা গাঁজা টাইপের হয়ে যাচ্ছে, মাঝখানে একটা A2+। না, একদমই গাঁজা টাইপের নয়, একদম সিম্পল ব্যাপার যে A2+ কোথা থেকে আসবে না কোথা থেকে আসবে সেটা তুই এক্ষুনি বুঝতে পেরে যাবি, একদম সোজা ব্যাপার। চল সেটা আমি তোকে দেখাই যে কিভাবে কিন্তু A2+ এর ব্যাপারটা এখানে চলে এলো মাঝখান থেকে। তুই ফেরাস অক্সাইড তুই নিয়েছিস, ফেরাস অক্সাইড একটা সুন্দর দেখতে একটা কিউবিক টাইপের ক্রিস্টাল, ফেরাস অক্সাইড। তো তাকে আয়রন রয়েছে, অক্সিজেন রয়েছে, 1:1, একটা আয়রন একটা অক্সিজেন, একটা আয়রন একটা অক্সিজেন, এরকম রয়েছে। কিন্তু আমি তোকে বলছি যে ফেরাস অক্সাইড FeO, তার মধ্যে কিন্তু সব সময় কিন্তু ফেরিক আয়ন কিন্তু থাকবেই, কারণ ফেরাসের সাথে ফেরিক আয়ন সব সময়তেই থাকে। ফেরাস আলাদা করে থাকে না বা ফেরিক আলাদা করে থাকে না, এর সাথে সব সময় থাকে, যে কোনো সলিডের মধ্যে এই দুটো জিনিস থাকবেই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ফেরাস দিয়ে তো সল্টটা তৈরি হয়েছে, ফেরাস অক্সাইডটা হয়েছে, কিন্তু ওই যে ফেরিক আয়ন তার কম্পোজিশন দেখা যাচ্ছে যে 0.95, তার মানে আয়রন ফেরাসটা কিছুটা কম আছে, মানে মোটামুটি 0.93 থেকে 0.96 পর্যন্ত হয়। তো তোর মনে হতে পারে যে আয়রনটা কমে গেল কেন, কিভাবে কমে গেল। তো ফেরাস অক্সাইডে কিভাবে কমলো না, ওর মধ্যে ফেরিকের প্রেজেন্সের জন্য। তুই ভালো করে খেয়াল করে দেখ যে আমি 3টে জায়গা থেকে ফেরাসকে হাওয়া করে দিলাম, দেখ 3টে জায়গা থেকে ফেরাসকে হাওয়া করে দিলাম, দেখ ফেরাস 3টে জায়গা থেকে নেই, এই জায়গাটায় নেই, এই জায়গাটায় নেই, এই জায়গাটায় নেই, 3টে জায়গা থেকে ফেরাস, দেখ 3টে ফেরাস নেই, চলে গেছে। তো 3টে ফেরাস যদি চলে যায়, এবারে কেউ আসবে ওর জায়গায়, কে আসছে না ফেরিক আসছে। দেখ ভালো করে দেখ, তুই দেখ দুটো ফেরিক এলো, তো তিনটে ফেরাস, তাহলে 3 × 2 মানে চার্জ কত +6, আর দুটো ফেরিক, তাহলে 3 × 2, তাহলে চার্জটা সেই 6ই হচ্ছে। তাহলে
তুই যদি তিনটে ফেরাসকে সরাস, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে ফেরাসকে সরালি, তার বদলে তুই ম্যাক্সিমাম দুটো ফেরিক তুই নিয়ে আসতে পারিস, দুটো ফেরিক নিয়ে আসতে পারিস, কারণ না হলে তো চার্জটা মিলবে না। তাহলে একটা জায়গা অটোমেটিক্যালি কি হয়ে যায়, ফাঁকা হয়ে গেল। তাহলে মেটালের একটা জায়গা ফাঁকা হয়ে গেল, তাহলে মেটাল ডেফিসিয়েন্সি হয়ে গেল, মেটালটা কমে গেল। তো যেহেতু তিনটে ফেরাস দুটো ফেরিক দিয়ে রিপ্লেস হয়ে গেল, তাহলে এই ডিফেক্টটা কিন্তু আমরা বলছি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। কিন্তু একটা কথা তোকে মনে রাখতে হবে যে এই ধরনের ডিফেক্ট কিন্তু যে কোনো সলিডের ক্ষেত্রে দেখা যাবে না। যেরকম টিন প্লাস টু টিন প্লাস ফোর আছে, ওদের ক্ষেত্রে দেখা যাবে। লেড প্লাস টু লেড প্লাস ফোর আছে, ওর ক্ষেত্রে দেখা যাবে। আয়রন তো বললামই, প্লাস টু প্লাস থ্রি এর ক্ষেত্রে দেখা যাবে। তো এদের যাদের মোর দেন ওয়ান অক্সিডেশন স্টেট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডিফেক্টটা তুই দেখতে পাবি এবং এই ধরনের ডিফেক্টটা হবে। তো আমি তোকে সব কথাই বললাম, ডিফেক্ট ধরে ধরে বললাম যে কোন ডিফেক্ট কেমন হয় না হয়, কিভাবে দেখা যায় না দেখা যায়, ইচ অ্যান্ড এভরিথিং তোকে ডিফেক্ট আমি বুঝিয়েছি। অনেক সময় নিয়ে আমি ডিফেক্টের স্লাইড তৈরি করেছি। তো ডিফেক্টের জায়গাটা খুব ক্লিয়ার থাকা দরকার, কারণ স্টুডেন্টরা ডিফেক্টে কিন্তু ভুল করে, বুঝতে পারে না। মেটাল ডেফিসিয়েন্সি, মেটাল এক্সেস বুঝতে পারে না, মাথায় ঢোকে না যে কোথা থেকে আসছে মেটাল, কেন যাচ্ছে, কেন ওই সোডিয়াম কাছাকাছি চলে এলো, ইলেকট্রন ছাড়লো, কোথা থেকে ইলেকট্রন চলে এলো, নানান রকমের যখন ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে তখন কিন্তু স্টুডেন্টরা ভুল করে। তো এরপরে যখন তুই এবারে পড়তে যাবি, যখন তুই এবারে পড়বি বা বই বা যা কিছু, আমার তো হার্ড কপি নোটসও যারা এখানে পড়তে আসছে তারা তো নিয়ে যাচ্ছে, আবার তো পড়া বন্ধ হয়ে গেছে আবার। তো তো যখন সময় পাবি আমার কাছ থেকে নোটস এসে নিয়ে যাবি। তো নাহলে আমি তো নোটস পাঠাবো কি করে, মানে হার্ড সফট কপি পাঠাতে পারি, হার্ড কপি তো পাঠাতে পারবো না। তো ঠিক আছে, এখন একটু ওয়েট করতে হবে। তো সেখানে যখন পড়তে যাবি তখন কিন্তু তুই দেখতে পাবি যে তোর কাছে পিকচারটা পরিষ্কার, তোর কাছে ছবির মতো লাগবে। কারণ কি না, সবসময় একটা জিনিস ভাববি যে সলিড স্টেট, কাইনেটিক্স, সলিউশন, এইসব যে 12 এর যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু মোর অর লেস ভিজুয়ালাইজেশন। মানে মানুষ এই সলিডের স্ট্রাকচার না হলে কিন্তু কেউ পড়তে পারে না। তো ভিজুয়ালাইজেশনটা যত ভালো তুই মেমারিতে মাথার মধ্যে তুই নিয়ে নিতে পারবি, তুই ইমাজিন করতে পারবি, মাথায় ভাবতে পারবি, তত দেখবি তুই জিনিসটা ভুল করবি না, জিনিসটা ঠিকঠাক তোর হবে। মানুষ সিনেমা দেখতে পছন্দ করে, সিনেমা মনেও থাকে, কারণ ওটা দেখতে সুবিধা হয়, মানুষের অসুবিধা হয় না। কিন্তু একটা বই পড়লে অতটা ভিজুয়াল, বই পড়ে একজন কেউ ভাবে যে জায়গাটা হয়তো এরকম, মনে মনে কল্পনা করে। হ্যাঁ, আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়েছি, পথের পাঁচালী এসব পড়েছি। তো তখন আমাদের মনে হয়েছে যে অপু দুর্গা হয়তো এরকম রাস্তা দিয়ে যাচ্ছে, এরকম ট্রেন লাইন, এরকম আম গাছের বাগান ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা মনে মনে হয়তো একটা নিজের কল্পনায় একটা ইমাজিন করেছি। কিন্তু এইটা যখন আমি সত্যজিৎ রায়ের সিনেমা দেখলাম তখন কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে কোথায় অপু যাচ্ছে, দুর্গা যাচ্ছে, সেই জায়গাটা সেটা অনেক ভালো করে মনের মধ্যে গেঁথে গেল, অনেক ভালো করে আমি বুঝতে পারলাম। তো কেমিস্ট্রিটা ডেফিনেটলি এরকম টাইপের ব্যাপার যে অনেক ভালোভাবে নিজের মনের মধ্যে গেঁথে যায়। তো 12-এর পড়াশোনা ভীষণ ভালো করে করতে হয়, কারণ খুবই কনসেপচুয়াল চ্যাপ্টার। তোকে সলিড স্টেট কেমিস্ট্রি আমি পড়াচ্ছি, 4 দিন আমি পড়ালাম। তো তুই বুঝতেই পারছিস যে কনসেপ্টটা ক্লিয়ার না হলে কিন্তু এখান থেকে অ্যান্সার দেওয়া যাবে না। অ্যান্সার কিন্তু এমসিকিউ, ছোটো ছোটো কোশ্চেন, এমসিকিউ, ট্রু ফলস বা রিজনিং টাইপের কোশ্চেন বা নানান রকমের কোশ্চেন, সেগুলো দেখতে পাবি যে করতে গেলে তোর অনেক সুবিধা হবে। তো আমরা ডিফেক্ট আমি বললাম এবং আশা করছি ডিফেক্ট তুই বুঝতে পেরেছিস। যদি কোনো অসুবিধা থাকে তাহলে ডেফিনেটলি আমাকে বলবি। আরও একটা টপিক এই সলিডের, সেটা নিয়েও আমরা আলোচনা করতে চাই, সেটাও একটু কিছুটা বলি। আজকে পরের দিনকার বাকি অংশটা কমপ্লিট হয়ে যাবে, ম্যাগনেটিক প্রপার্টি, এইসব ইলেকট্রিক্যাল প্রপার্টি। তো আমরা এখন পড়ছি যেটা, সেটা হচ্ছে কি না, কন্ডাক্টার্স। কন্ডাক্টর কাদেরকে বলে? কন্ডাক্টর বাসে উঠলে যারা ভাড়া নেয় সামনের গেটে পিছনের গেটে, তাদেরকে কন্ডাক্টর বলে না। ওই কন্ডাক্টরের কথা বলছি না, যে কন্ডাক্ট করে। বাসের ক্ষেত্রে তো কন্ডাক্টর কন্ডাক্ট করে, বাসটা যাবে কি থামবে, হ্যাঁ, আসতে লেডিস
আসতে যে এইসব বলবে টলবে, ভাড়া দিন। হ্যাঁ, বাসের কন্ডাক্টর তো যেমন হয় যে বাসে ওঠার সাথে সাথেই ভাড়া চাইতে শুরু করে, আর বলে যে ভিতরে সবসময় বলে যে ভিতরে ফাঁকা আছে চলে যান, ভিতরে আসলে ফাঁকা নেই, মিছিমিছি বলে সমস্ত মিথ্যা কথা বলে, প্রত্যেকটা কন্ডাক্টর একদম ভুল কথা বলে। হ্যাঁ, সবসময় বলে যে অনেক জায়গা আছে ভিতরে, চলে যান চলে যান। কিন্তু এই কন্ডাক্টর না, এ কোনো কথা বলে না, এ ওরকম করেই না। তো কন্ডাক্টর আমরা নর্মালি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে আমাদের সবাই শিখিয়েছে যে কন্ডাক্টর বলতে বোঝায় যে যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাদেরকে বলে কন্ডাক্টর, যারা কন্ডাক্ট করে না তাদেরকে বলে ইনসুলেটর। তো এখন এই ডেফিনেশনটাতে কিছু পরিবর্তন দরকার, কারণ কন্ডাক্টর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করলেই যে তাকে কন্ডাক্টর বলতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। কারণ এমন অনেক সাবস্টেন্স দেখা গেছে তারা খুব ফিডলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তাদেরকে কন্ডাক্টর বলা যায় না। তাই আমি তোকে যেটা বলছি সে কথাটা তুই শোন। আমি তোকে বলছি যে যদি কন্ডাক্টিভিটিটা এই রেঞ্জে হয় 10⁴ থেকে 10⁷ ওহম ইনভার্স মিটার ইনভার্স, এতটা যদি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে 10⁴ থেকে 10⁷, অ্যাকচুয়ালি 10⁷ হচ্ছে হাইয়েস্ট রেঞ্জ, মানে এটা মেটালরাই করতে পারে, এতটা অন্য কেউ করতে পারে না, এটা মেটালরাই করতে পারে। তো 10⁴ তো করতে পারবে, 10⁴ থেকে 10⁷ এর মধ্যে যদি করে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তখন তাকে বলে কন্ডাক্টর, তাদেরকে বলা হবে কন্ডাক্টর। মেটাল তো আমি বললাম যে মেটাল হচ্ছে হাইয়েস্ট, তার কন্ডাক্টিভিটি পাওয়ার 10⁷, যেটাকে বলা হচ্ছে হাইয়েস্ট বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হচ্ছে মেটাল। মেটালরা কিন্তু বেস্ট। লেড কিন্তু খুব ভালো কন্ডাক্ট করে না, লেডটাই একমাত্র এক্সেপশন, কিন্তু বাকি সব মেটালই কিন্তু মোরাললেস ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তো কন্ডাক্টর কাদেরকে বলবো সে ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার, যে 10⁴ থেকে 10⁷ ওহম ইনভার্স মিটার। ইউনিটটা খেয়াল করবি, হ্যাঁ ইউনিটটা ভুল করে অনেকে উল্টো পাল্টা লিখে দেয়, তো ইউনিটটা খেয়াল করবি, ওহম ইনভার্স মিটার ইনভার্স। মানে পার মিটারে অত ওহম কন্ডাক্টিভিটি হয় আর কি। ওহম ইনভার্স মানে হচ্ছে মো, মানে ওহমটা অ্যাকচুয়ালি কি বলতো, মানে রেজিস্ট্যান্স মানে হচ্ছে তার ইউনিট হচ্ছে ওহম, আর কন্ডাক্ট্যান্স রেজিস্ট্যান্স মানে হচ্ছে যেতে গেলে রেজিস্টিভ ফোর্স উল্টো দিকে যতটা বাধা পায় তাকেই ঠিক উল্টো করে বলা হয়েছে। কন্ডাক্ট্যান্স হচ্ছে কি, কন্ডাক্ট্যান্স হচ্ছে C1/R, কথাটা বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স কম মানে কন্ডাক্ট্যান্স বেশি, কত ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করেছে। তো সি এর ইউনিটটা সেই জন্যে ওহম ইনভার্স, অনেকে বলে মো, মো এটা উল্টো করে MHO। তো দেখ একই জিনিস, কিন্তু জাস্ট আমরা ফিজিক্সের সাথে কেমিস্ট্রিতে ইউজের ব্যাপারটা ডিফারেন্ট করি। কেউ যদি বলে যে এখানে রেজিস্ট্যান্স খুব হাই, তো এখানে রেজিস্ট্যান্স খুব হাই মানে কন্ডাক্ট্যান্স লো, মানে ইলেকট্রিসিটি কন্ডাকশনটা কম হয়ে যাচ্ছে, মানে উল্টো করে বলা হচ্ছে, উল্টো করে বলা হচ্ছে। মানে ওহমটাকে ওহম ইনভার্স বলা হচ্ছে, 1/, রেজিস্ট্যান্স মানে হচ্ছে তুই 1/, করে যদি বলিস তাহলে একই কোয়ান্টিটিকে তুই 1/, করে বলতে পারিস। ধর তুই পড়াশোনা করছিস না, একদমই পড়াশোনা করছিস না, কথার কথা একদম পড়াশোনা করছিস না, তাহলে তুই সেটাকে কিভাবে বলবি, যে সেটাকে কিভাবে বলবি, তুই করছিস না বলবি না, তুই করছিস বলবি, তাহলে কিভাবে বলবি, নাটাকে তুলে দিবি, কিভাবে বলবি, তুই বলবি যে তুই এরকম ভাবে বলবি আমি 1/, পড়াশোনা করছি, 1/, পড়াশোনা করছি। বা বলবি তুই আমি পড়াশোনা ইনভার্স করছি, এরকম ভাবে বলতে হবে।
রেজিস্ট্যান্স, 1/রেজিস্ট্যান্স মানে কন্ডাক্টর। ধর একটা চোর ধরেছে, চোরকে মারছে, তো চোরকে যদি জিজ্ঞাসা করা যায় যে তোমার তোমার এখন কি, তুমি সেটাকে একটা, তুই তার সাংবাদিক, চোর আপনি বলুন যে আপনার আপনার এখন অবস্থা কি, ও তখন বলতে পারে যে আমি মার খাচ্ছি, এটা বলতে পারে। এছাড়া ওর কাছে অপশন আছে, ও বলতে পারে যে আমি 1/আদর খাচ্ছি। মার মানে হচ্ছে 1/আদর, আদর ইনভার্স খাচ্ছি ইত্যাদি বলতে পারে। তো একই কোয়ান্টিটি, রেজিস্ট্যান্স কন্ডাক্ট্যান্স, জাস্ট ওহম ইনভার্স করে বলা হচ্ছে। যেহেতু রেজিস্ট্যান্সের উল্টো, এই ওহম রেজিস্ট্যান্সের ইউনিট, কন্ডাক্ট্যান্স ইউনিট হচ্ছে। এটা ফালতু একটা এক্সাম্পল, কিন্তু তবু আমি বললাম। তাহলে এরা হচ্ছে কন্ডাক্টর, এটা হচ্ছে তো গোল্ড, দেখতেই পাচ্ছিস গোল্ড, কপার, এটা কি বুঝাচ্ছি না, এটা সিলভার হয়তো হবে, হয়তো জানি না, সিলভার দেখে এরকম ধরনের ছবি দিয়েছি, কিন্তু জানি না যে কি এটা দিয়েছিলাম। দেখে তো কপার সিলভার বেস্ট কন্ডাক্টর, এত ভালো কন্ডাক্টর, ইলেকট্রিসিটি অনেক ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তো কোনো চান্সই নেই, অনেক ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এবার শোন যে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এরা যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে আর কিসের উপরে ডিপেন্ড করে, ব্যাপারটা কিসের উপর ডিপেন্ড করে, আমি তোকে বলছি যে ভ্যালেন্স ইলেকট্রনের উপরে ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে না ডিপেন্ড করে সব কথাই আমি তোকে বলবো। ভ্যালেন্স ইলেকট্রনের উপরে, মানে আউটার মোস্ট সেলের যে বাইরের সেলের যে ইলেকট্রন, তাকেই তো বলে ভ্যালেন্স সেল, আউটার মোস্ট সেলকেই বলে ভ্যালেন্স সেল। তো ভ্যালেন্স সেলের ইলেকট্রনের উপরেই কিন্তু বেসিক্যালি বিষয়টা ডিপেন্ড করে। তো ভ্যালেন্সের ইলেকট্রনের উপরে কিভাবে ডিপেন্ড করে এই গল্পটা আমি তোকে বলছি। যখন অ্যাটমগুলো সব মেটালিক বন্ড করে, বা যখন প্রচুর অ্যাটম থাকে তারা যখন বন্ড করে, তাদের দু রকমের ব্যান্ড থাকে। ব্যান্ড থাকে মানে কি, ব্যান্ড বলতে বোঝায় এনার্জি লেভেল, ব্যান্ড মানে এনার্জি লেভেল। একটাকে বলে ভ্যালেন্স ব্যান্ড, আর একটাকে বলে কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যদি তুমি নিয়ে যেতে পারো, এখান থেকে ইলেকট্রন যদি উঠিয়ে এখানে দিতে পারো, তাহলেই সে হবে কি না কন্ডাক্টর, তাহলেই হয়ে যাবে কন্ডাক্টর। একটা লেভেল থেকে, ভ্যালেন্স বন্ড থেকে ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে দিতে হবে, পৌঁছে দিলে তবেই সে হবে কি কন্ডাক্টর। এখন বক্তব্যটা হচ্ছে যে আমি যখন মেটালের ক্ষেত্রে ধরি না, এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলে ফরবিডেন গ্যাপ, এই গ্যাপটাকে বলে ফরবিডেন গ্যাপ। তো মেটালের ক্ষেত্রে কি হয় না, এই যে ভ্যালেন্স ব্যান্ড আর এই উপরেরটা কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এর মধ্যে কোনো গ্যাপ নেই, এটা নো ফরবিডেন গ্যাপ। এখান থেকে ইলেকট্রন হই হই করে একটা লেভেল থেকে আর একটা লেভেল ইলেকট্রন চলে যায়, এবং যার জন্যে এরা ভালো কন্ডাক্টর হয়, মেটাল ভালো কন্ডাক্টর হয়। তুই যদি দেখিস তাহলে দেখতে পাবি যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখ, এটা ওভারল্যাপ করে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ইলেকট্রন চলে যায়। যত কন্ডাক্টর হয় তাদের ইলেকট্রিসিটি কিন্তু এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে এই ইলেকট্রনগুলোর মুভ করতে করতে যায়, এবং যার জন্য এরা ভালো কন্ডাক্টর। কিন্তু দেখ যে আমি যদি ইনসুলেটর বলি, ইনসুলেটর মানে কি না, those solids which do not allow electricity to flow through it known as insulator, তাদের মধ্যে দিয়ে কখনো ইলেকট্রিসিটি পাস করবে না। তাহলে কেন পাস করবে না, কেন পাস করবে না, বেশ করবে ওরা পাস না, পাস করবে না। কেন পাস করবে না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে নন মেটাল গুলো যেগুলো হয়, যেরকম ধর প্লাস্টিক, যেরকম ধর রাবার, এইগুলো যে নন মেটাল হয়, এগুলোতে কি হয় না, ভ্যালেন্স ব্যান্ডে সবসময় ইলেকট্রন থাকে, কিন্তু কন্ডাকশন ব্যান্ড এমটি। তো এখান থেকে এখানে এইটুকু জায়গা, এই গ্যাপটা কিন্তু লার্জ গ্যাপ। এই গ্যাপটা কি
না ফরবিডেন গ্যাপ ইজ লার্জ, এই গ্যাপটা বেশি, এখান থেকে যে লাফিয়ে এখানে যাবে পড়ে যাবে দুম করে, যেতে পারবে না, ফাঁকা জায়গাটা বেশি, এই গ্যাপটা লার্জ, এখান থেকে ওখানে যেতে পারবে না। This huge amount of energy required to excite the electron, এখান থেকে ইলেকট্রনকে এখানে পাঠাতে গেলে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি। তুই বলি হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দেবো আমি, গেস করবো দেবো না, এরকম বলতে নেই। ইট ইজ ইম্পসিবল টু প্রোভাইড this huge amount of energy to excite electrons and conduct electricity, এত বেশি অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া সম্ভবপর নয়। ও জিনিসটা গলেই যাবে, ওর স্টেট চেঞ্জ হয়ে যাবে। যেটা রাবার নিয়ে প্রচুর হিট এনার্জি এইসব দিবি, তবে রাবার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, তার আগেই দেখবি রাবার গলে মলে একাকার হয়ে যাবে, তো হবেই না, এরকমটা সম্ভবই নয়, ইট ইজ ইম্পসিবল। তুমি কখনো রাবার, প্লাস্টিক এদেরকে কি কন্ডাক্টর করতে পারবে? করতে পারবো না। কেন পারবো না? না, এখানে এনার্জি গ্যাপটা কিন্তু অনেকই বেশি রয়েছে, লার্জ এনার্জি গ্যাপটা রয়েছে, তো সম্ভবপর না। যে কারণে আমরা বলছি যে ইনসুলেটর কিন্তু কখনোই ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে পারবে না। এখন এদের দুজনের মাঝখানে আরো একটা রয়েছে, সেটা কি? সেটাই আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা কি? সেমি কন্ডাক্টর। এখন এই সেমি কন্ডাক্টরটা কি? সেমি কন্ডাক্টর হচ্ছে কি না, তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, কিন্তু তার রেঞ্জটা কত? 10⁻⁻6 থেকে 10⁻⁴ ওহম ইনভার্স। আমি মেটালের ক্ষেত্রে কত বলেছিলাম? 10⁻⁴ থেকে 10⁻⁷, আর এটা হচ্ছে 10⁻⁴ থেকে 10⁻⁴ না, 10⁻⁻6 থেকে 10⁻⁴, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। 10⁻⁻6 এর চাইতে কম মানে জাস্ট কোনো ইলেকট্রিসিটি কন্ডাকশনের কোনো ব্যাপারই নেই। তো যদি 10⁻⁻6 থেকে 10⁻⁴ যদি করে, তাকে বলা হয় কি? সেমি কন্ডাক্টর। একে বলে সেমি কন্ডাক্টর। এখন সেমি কন্ডাক্টরের অনেক রকমের ব্যাপার রয়েছে, যা একটু আমি ছোট করে তোকে বলছি, পরের দিনকার আবার বলবো, কারণ অনেক কিছু কথা শুনেছিস আমার, সব কথা মাথায় আবার বেরিয়ে চলে যেতে পারে, তো আমি আবারও বলবো, কিন্তু একটু ছোট্ট করে আমি সেমি কন্ডাক্টরটা বলছি, কারণ সেমি কন্ডাক্টরে কয়েকটা জটিল ব্যাপার রয়েছে, যেটা কিনা প্রথমের দিকে পড়ালে ভালো হয়। আমি পরের দিনকার আবার ওই জটিল জায়গাটা রিপিট করব, কিন্তু আজকে আমি একটু বলছি যে কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি ইন সেমি কন্ডাক্টর দুভাবে হতে পারে। তোর এখন মনে হতে পারে যে আচ্ছা, মেটাল তো ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তাহলে সেমি কন্ডাক্টরে কি ব্যাপারটা ঘটছে? নন মেটাল তো করে না, তা সেমি কন্ডাক্টরে কি হচ্ছে? আমি যদি তোকে ক্লিয়ারলি বলি, তাহলে বলবো একটা কথাই, যে সেমি কন্ডাক্টর নিজের থেকে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, যদি না তুমি দুটোর মধ্যে একটা করো। একটা হচ্ছে টেম্পারেচার দাও, নয়তো ইমপিউরিটি অ্যাড করো, দুটোর মধ্যে কোনো একটা তোমাকে করতেই হবে। আইদার তোমাকে টেম্পারেচার দিতে হবে, অথবা কোনো ইমপিউরিটি অ্যাড করতে হবে। ইমপিউরিটি মানে যা খুশি ইমপিউরিটি নয়, নিয়ম আছে, কোন ইমপিউরিটি তুমি দেবে, নিয়ম আছে। তো আমি তোকে প্রথমে একটা কথা বলছি, যে তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর, যে আমি তোকে যখন মেটাল বলেছি, তখন ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করিয়ে দিয়েছি, এখান থেকে ইলেকট্রনগুলোকে বলেছি চলে যাবে। যখন আমি তোকে নন মেটালিক বলেছি, তখন আমি কি বলেছি? ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপ অনেক বেশি, এখান থেকে ইলেকট্রন এখানে যাবে না। এখন আমি তোকে বলছি যে সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে কি? ফরবিডেন গ্যাপ ইজ ন্যারো। কত ইজি ব্যাপার, দেখ, একদম ইজিলি বোঝার চেষ্টা কর। ফরবিডেন গ্যাপ ইজ ন্যারো। তো ন্যারো অবস্থায় এখান থেকে এখানে যেতে পারবে যদি আমরা কি করি না, এদেরকে এনার্জি প্রোভাইড করি, এনার্জি দিই। এনার্জি দিলে কি হবে?
না ইলেকট্রন এনার্জি। দেখ ইলেকট্রনকে তো এক জায়গায় জাম্প করে, তোকে যদি বলে তুমি হাই জাম্প দাও, লং জাম্প দাও, তাহলে তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাট করে লাফিয়ে চলে যাবি? সম্ভব? তোকে অনেক দূর থেকে দৌড়ে আসতে হবে, দৌড়ে এসে এনার্জি গেইন করতে হবে, তারপরে হাই জাম্প লং জাম্প এইসব দিতে পারবি। স্বাভাবিক ব্যাপার। তো ইলেকট্রনে তো তাই, যে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাবে তখন তো তার ক্ষেত্রে গ্যাপটা ন্যারো হলেও সেখানে ফুল ইলেকট্রন আছে, সবই ঠিক আছে, কিন্তু কন্ডাকশন ব্যান্ডে তো যেতে হবে। তো টেম্পারেচারটা যখন তুই বাড়াতে থাকবি তখন কি হবে না, টেম্পারেচারটা রুম টেম্পারেচারেতে কিছু যাচ্ছে না ইলেকট্রন, এবারে টেম্পারেচার বাড়িয়ে দিলেই ইলেকট্রন কিন্তু রুম টেম্পারেচার হয়তো দু একটা ছুটমুট যেতে পারে, তেমন কোনো ব্যাপার নেই, সেগুলো খুবই স্মল এক্সটেন্টে হবে। টেম্পারেচার বাড়িয়ে দিলে হু করে ইলেকট্রনগুলো যাবে এবং ইনক্রিজিং টেম্পারেচার করছি এবং আরো অনেক ইলেকট্রন কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছিস। তো বেসিক ব্যাপারটা হচ্ছে এটা। তো টেম্পারেচারের বিষয়টা কিন্তু আমাদের কাছে পরিষ্কার বোধগম্য হলো যে টেম্পারেচারের জন্য আমি এই জিনিসটা করতে পারি, ইলেকট্রনকে তুলতে পারি। আসলে ইনসুলেটরের ক্ষেত্রে এতটাই গ্যাপ ছিল যে আমরা এটা করতে পারছিলাম না, কিন্তু এখানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটা করতে পারছি। তো এই যে কন্ডাকশনটা হচ্ছে, যদি আমি ইম্পিউরিটি ইউজ করি তখন কিভাবে হবে? দেখ, আমি যে সেমিকন্ডাক্টরের কথা বলছি পিওর ফর্মে শুধু টেম্পারেচার দিয়ে তোলার জন্য, তাকে বলে কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। মানে সেমিকন্ডাক্টরটা পিওরই আছে, তুমি জাস্ট হিট করে তাকে ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে দিলে। কিন্তু আমি যদি রুম টেম্পারেচারে তো খুবই লো, করতে পারবে না প্রায়, কিন্তু আমি যদি তার মধ্যে টেম্পারেচার বাড়াই তাহলে তো হতে পারে, কিন্তু টেম্পারেচার আমি বাড়াবো না, টেম্পারেচার রুম টেম্পারেচারই রাখবো, কিন্তু তার মধ্যে কি করব না, এই সমস্ত ইমপিউরিটি ইমপিউরিটি অ্যাড করে দেবো। তো ইমপিউরিটি যদি অ্যাড করি তখন দেখা যাবে যে এরা ইলেকট্রিসিটি কন্ডাকশন করবে এবং ভালো মতো করবে, লাইক কন্ডাক্টরের মতো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, এরা করতে পারবে। তো সেই ইম্পিউরিটি কিরকম হয় সেটার কথা বলি, এবং যে প্রসেসে করা হয় সেই প্রসেসটার কথা বলছি। যে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর রয়েছে, মানে পিওর সেমিকন্ডাক্টর রয়েছে, তার মধ্যে কিন্তু ইউ হ্যাভ টু অ্যাড ইম্পিউরিটি। এই প্রসেসটাকে কি বলে? ডোপিং। প্রসেসটাকে বলে কি? ডোপিং। এবং ইম্পিউরিটি যেটা দেয়া হবে তাকে বলে কি? ডোপ্যান্ট। একে বলে ডোপ্যান্ট। তো ইম্পিউরিটি দু রকমের হয়, দু রকমের দেয়া যায়। তো একটা কি না, ধর আমার কাছে বোরন আছে, বোরনকে আমি কন্ডাক্টর বানাবো। তো বোরনের বাইরের সেলে কটা ইলেকট্রন আছে না? 3 ইলেকট্রন। এবারে এর মধ্যে আমি সিলিকন দিলাম, তো তার বাইরের সেলে কটা ইলেকট্রন আছে না? 4টে ইলেকট্রন। তো যাকে আমি সেমিকন্ডাক্টর বানাবো তার চাইতে ইম্পিউরিটি যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে তাকে বলে কি? এন টাইপ সেমি কন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর। কিন্তু ধর তোর কাছে সিলিকন আছে, তার 4টে ইলেকট্রন আছে, তুই কি করলি? তার মধ্যে অ্যালুমিনিয়াম দিলি, যার বাইরের সেলে 3টে ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রন ছিল, এর মধ্যে তুই অ্যালুমিনিয়াম দিলি, এতে 3টে ইলেকট্রন আছে। একে বলে পি টাইপ সেমি কন্ডাক্টর। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যে 4টে ইলেকট্রন দিলে তার ইলেকট্রিসিটি কন্ডাকশনটা বেড়ে গেল কি করে, বা ইম্পিউরিটি দিলে কি করে বেড়ে গেল, সেসব জিনিস নিয়ে আমি তোকে ডিটেলে বোঝাবো যে কিভাবে একটা জিনিস বাইরে থেকে অ্যাড করলে কিন্তু তার
এই কন্ডাকশনটা কিভাবে বেড়ে যায়। হয়তো কেউ বলবে যে ইলেকট্রন তো স্যার বেশি দিচ্ছি, তো ইলেকট্রনটা বেশি দিলে তো বেশি হবেই, কিন্তু তাহলে ইলেকট্রন কম যখন দিচ্ছি তখনও তাহলে হচ্ছে কেন। তো নানান প্রশ্ন এখানে অ্যারাইজ করবে, অনেক রকমের সমস্যা তৈরি হতে পারে এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর। তো এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো, এবং এর সাথে সাথে আমরা অনেক রকমের ম্যাগনেটিক ম্যাগনেটিক প্রপার্টি, খুব ইন্টারেস্টিং ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে আমরা ডিসকাস করব। তো ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু 5 রকমের, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এটা হয়তো জানতে পারিস। আমরা ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক, এরকম 5 রকমের ম্যাগনেটিক প্রপার্টি আমাদের সিলেবাসে আছে। তো সেমিকন্ডাক্টর এবং ম্যাগনেটিক প্রপার্টি সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়াবো, কারণ চাপ হয়ে যাবে। আমরা অনেক কিছু কথা বললাম, অনেক কিছু পড়ালাম। তো এগুলোর আমি ভিডিও এবং পাওয়ার পয়েন্ট না, আমি তো পিডিএফ পাঠাই, পিডিএফ আমি পাঠিয়ে দেবো সময় করে কালকে। তো আজকে এই পর্যন্ত থাকলো, সবাইকে গুড নাইট, সাবধানে থাকিস প্রত্যেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir. Thank you, sir.